আচ্ছা, আমরা গতকালকে অনুপাতের একটা টাইপের ম্যাথ, মানে দুইটা ম্যাথ আর কি করি নাই, সেই দুইটা ম্যাথ আগে আমরা করব, এরপর আমরা আজকের টপিকে ফিরবো। ঠিক আছে? দেখেন, এই মিশ্রণ এবং অনুপাত, এটার আমরা দুইটা বা তিনটা ম্যাথ করছিলাম। আজকে আমরা দেখেন এই ম্যাথটাই করি। দেখেন এখানে বলছে যে 40 গ্রাম মিশ্রণে সোনা ও তামার অনুপাত হইল 5:3। এটা একটা অঙ্ক। এই যে প্রথম বাক্যটাই একটা অঙ্ক, ধরে নেন 40 গ্রাম মিশ্রণে সোনা এবং তামার অনুপাত 5:3। মানে এই একটা অঙ্ক, এখানে সোনার পরিমাণ এবং তামার পরিমাণ বের করতে হবে। পরে কি বলছে, ওই মিশ্রণে কি পরিমাণ সোনা মেশালে সোনা এবং তামার অনুপাত হবে 7:3। তার মানে পরের মিশ্রণে সোনার পরিমাণটা বের করতে হবে এবং একটা অনুপাত দেওয়া থাকবে 7:3। দেখেন আমি অঙ্ক এখানে দুইটা, ভালো করে দেখেন। প্রথম অঙ্ক, দুইটা অঙ্ক একখানে যুক্ত করে দিচ্ছি শুধু, আর কিছুই না। এটা হচ্ছে দ্বিতীয় অঙ্ক। প্রথম অঙ্ক কি, যে প্রথম বাক্যটাই, এখানে সোনার পরিমাণ কত, এখানে সোনার পরিমাণ কত, এই 8/5 হলো সোনা। টোটাল কত গ্রাম, 40 গ্রাম, তাহলে গুণ 40, তাহলে 25 গ্রাম সোনা। আমরা গতকালকে এটা বের করছিলাম। তামা কত গ্রাম আছে, তামা হচ্ছে 8/3 গুণ 40, 15 গ্রাম তামা, তাই না? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? জাস্ট প্রথম বাক্যটা থেকে স্বর্ণের পরিমাণ আর তামার পরিমাণ বের করছি, শুধু স্বর্ণের পরিমাণ আর তামার পরিমাণ বের করছে। আশা করি এইখানে কারো কোনো সমস্যা থাকার কথা না। এবার আসেন পরের অঙ্কে কি বলছে। পরের অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করি। ধরে নেন স্বর্ণের পরিমাণ আপনার কাছে নাই পরের অঙ্কে, শুধুমাত্র তামার পরিমাণ আছে 15 গ্রাম। তামা আছে কত গ্রাম, 15 গ্রাম তামা দেওয়া আছে। স্বর্ণের পরিমাণ বের করতে হবে যাতে করে অনুপাত হয় 7:3। ভালো করে খেয়াল করেন পরের অঙ্কে, যেহেতু কি পরিমাণ সোনা মেশালে বলছে, মানে স্বর্ণের পরিমাণ বের করতে বলছে, তাহলে ধরে নেই স্বর্ণের পরিমাণ নাই, কিন্তু তামার পরিমাণ দেওয়া আছে। তামার পরিমাণটা কত, এই যে 15 গ্রাম, এই যে 15 গ্রাম তামা এখানে দেওয়া আছে। আট কোথা থেকে আসলো? জান্নাত, আপনি গতকালকে ক্লাস করেন নাই? এই যে 5 এবং 3-এর যোগফল 8, এই যে 5 এবং 3-এর যোগফল 8। আচ্ছা, অঙ্কটা করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন দিই। ধরেন এইখানে 10টা আম আছে একটা ঝুড়িতে, আর 20টা লিচু আছে। কি আছে, একটা ঝুড়িতে 10টা আম আছে, 20টা লিচু আছে। আমি এইখানে কিছু পরিমাণ, ধরেন আমি এইখানে আর 5টা লিচু দিলাম, 5টা লিচু রাখলাম এইখানে। কি রাখলাম, 5টা লিচু। বলেন তো আম কয়টা হবে তাহলে? আম আছে 10টা, লিচু আছে 20টা, আমি এখানে আরো 5টা লিচু রাখলাম, তাহলে আম কয়টা হবে? আম 15টা হবে না? আম 15টা হবে না? কারণ 20টা লিচু আছে, 10টা আম আছে, আমি এখানে আরো 5টা লিচু যোগ করলাম, তাহলে কি হবে? তাহলে 10টা আম ছিল, 5টা লিচু যোগ করলাম, তাহলে আম হবে 15টা, তাই না? 10টা আমি থাকবে, ও আচ্ছা। এখানে তো লিচু যোগ করছি, তাই না? আমি ভুলে গেছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখানে লিচু যোগ করছি, লিচু। তাহলে আম যে 10টা, আম 10টাই থাকবে, তাই না? আমের পরিমাণ চেঞ্জ হবে না। আমের পরিমাণ কি হবে না, চেঞ্জ হবে না। একদম সেম ভাবে ধরেন আপনার কাছে এখানে 25 গ্রাম কি আছে, স্বর্ণ আছে, আর 15 গ্রাম কি আছে, তামা আছে। এটা হচ্ছে তামা, এটা হচ্ছে স্বর্ণ। প্রশ্নে কি বলছে, কি পরিমাণ সোনা মেশালে। ধরেন এখানে কিছু কি মিশাইলাম, স্বর্ণ মিশাইলাম। কতটুকু স্বর্ণ মিশাইছি এটা জানি না, তবে কিছু স্বর্ণ মিশাইছি। তাহলে তামা কি হবে, তামা কত গ্রাম থাকবে? আমি এখানে স্বর্ণ মিশাইলাম, তামা কত গ্রাম থাকবে? স্বর্ণ মিশাইছি, কি পরিমাণ স্বর্ণ মিশাইছি আমি জানি না, ওটা বের করব।
বাট স্বর্ণ মেশানোর ফলে তামার পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে কি? চেঞ্জ হবে না। তামা যে 15 গ্রাম, 15 গ্রামই থাকবে, এইটা চেঞ্জ হবে না। এইটুকু তো বুঝতে পারছি, এইটা তো ছোট বাচ্চারাও বুঝতে পারবে, এখানে তো না বোঝার মতো কিছু নাই। এইটুকু যদি বুঝে থাকেন, এই যে গহনাটা, এই যে একটা মিশ্রণ, একটা ধরেন মিশ্রণের মধ্যে 25 গ্রাম স্বর্ণ আছে, 15 গ্রাম তামা আছে, প্রশ্নে বলছে কি পরিমাণ স্বর্ণ মিশালে অনুপাত হবে এটা। স্বর্ণ মিশাইতে বলছে, তামা তো মিশাবো না, তাহলে তামার পরিমাণ যা তাই থাকবে। তামার পরিমাণ কি চেঞ্জ হবে? পরের যে অনুপাতটা সেখানে কি তামার পরিমাণ চেঞ্জ হবে নাকি তামার পরিমাণ আগেরটাই থাকবে? তামার পরিমাণটা আগেরটাই থাকবে। চেঞ্জ হবে কি? সোনা চেঞ্জ হবে, স্বর্ণের পরিমাণ চেঞ্জ হবে, তামা আগেরটাই থাকবে। এই জন্য তামা যেমন এইখানে 15 গ্রাম, এইখানেও তামা 15 গ্রাম। নতুন অনুপাতটা কত? অনুপাত কত? 7:3, তাই না? আচ্ছা, আমরা কি যেন বের করব? সোনার পরিমাণ বের করব, তাই না? স্বর্ণ বের করব। কার সাপেক্ষে? আমার কাছে কি দেওয়া আছে? তামার পরিমাণ দেওয়া আছে। তামার পরিমাণ দেওয়া আছে, সেটা দিয়ে স্বর্ণের পরিমাণ বের করবো। আর একটা অনুপাত দেওয়া আছে 7:3। আমার এই অনুপাতের কাজ শেষ, এবার পরে অনুপাতের কাজ। তাহলে স্বর্ণ কতটুকু হবে? তামার সাপেক্ষে বের করতেছি, তামার সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে সে নিছে, তাহলে তামার সাপেক্ষে, যে তামা হচ্ছে 3, তাহলে 3 নিছে। কার পরিমাণ বের করতেছি? স্বর্ণের পরিমাণ। তাহলে স্বর্ণ এখানে 7, এটা উপরে। এর সাথে গুণ কি হবে? যার পরিমাণ দেওয়া আছে, যার সাপেক্ষে বের করতেছি। কার সাপেক্ষে বের করতেছি? আমার সাপেক্ষে 15 গ্রাম, তাহলে এখানে গুণ 15। তাহলে 3 দ্বারা 15-কে ভাগ করলে হবে 5, 5 7 35 গ্রাম। তাহলে প্রথম অঙ্কে তামা ছিল 15 গ্রাম, দ্বিতীয় অঙ্কেও তামা 15 গ্রাম, প্রথম অঙ্কে সোনা ছিল 25 গ্রাম, কিন্তু দ্বিতীয় অঙ্কে বলছে কি পরিমাণ সোনা মেশাইছি। সোনা মেশানোর পরে তামার সোনা হয়ে গেছে 35 গ্রাম। তাহলে কতটুকু সোনা মেশানো হয়েছে? আগে ছিল 25 গ্রাম, এখন হয়েছে 35 গ্রাম। তাহলে স্বর্ণ মেশানো হয়েছে কতটুকু? মেশানো হয়েছে কতটুকু? 10 গ্রাম মেশানো হয়েছে, তাই না? স্বর্ণ মেশানো হয়েছে 35 - 25 = 10 গ্রাম। আর রাইতে আপনি গতকালকে ক্লাসের সবকিছু ভুলে গেলেন এত তাড়াতাড়ি এক রাতের ব্যবধানে? গত গতকালকে বলছিলাম এখানে মোট পরিমাণ থেকে বের করছি স্বর্ণ এবং তামার পরিমাণ, এই জন্য আমি অনুপাত যোগ করছি। কিন্তু এখানে তো মোট পরিমাণ থেকে বের করছি, তামার পরিমাণ থেকে বের করতেছি। তামার সাপেক্ষে হবে, এখানে তো যোগ করার প্রয়োজন নাই। এখানে তামার অনুপাত হলো 3, এই যে তামা হচ্ছে 3, তাহলে আমি 3-এর সাপেক্ষে এই জন্য 3 নিচে লিখছি। এখানে তো মোট দেওয়া নাই, এখানে কি মোট দেওয়া আছে? এত তাড়াতাড়ি ভুলে গেলে তো চলবে না। একদম সেম ভাবে এই ম্যাথটা দেখেন, বুঝাইছি দেখে অনেকক্ষণ টাইম লাগছে। জাস্ট খালি এইভাবে করবেন। অ্যাসিড কত? এখানে 7 আর 3 যোগ করলে যে 30 লিটার, এটা মোট মিশ্রণ। 10/7 অ্যাসিড, তাহলে গুণ 30, কত হবে? 21 লিটার অ্যাসিড। তাহলে পানি কত লিটার? এই 30 - 21 = 9 লিটার পানি। 21 লিটার অ্যাসিড, 9 লিটার পানি। এবার পরেরটাতে কি বলছে? কি পরিমাণ পানি মিশ্রিত করলে, তাহলে পানির পরিমাণ বের করতে হবে। কার সাপেক্ষে? অ্যাসিডের সাপেক্ষে। তাহলে অ্যাসিডের সাপেক্ষে পানির পরিমাণ বের করবে। এখানে কত আছে? 3। অ্যাসিডের পরিমাণ কত? 3। তাহলে 3-এর সাপেক্ষে, মানে অ্যাসিডের সাপেক্ষে পানির পরিমাণ বের করব। পানির এখানে কত? 7, তাহলে উপরে 7 গুণ এখানে যার সাপেক্ষে সেটা গুণ করে দিব। এই যে 9 গুণ হয়ে যাবে, 9 গুণ হয়ে যাবে। ভুল হইলো না? অ্যাসিড, অ্যাসিডের সাথে কি পরিমাণ পানি মিশ্রিত করলে, তাই না?
ভুল হয়েছে তো, ভুল হয়েছে। আমরা কি বের করব? পানির পরিমাণ কার সাপেক্ষে? অ্যাসিডের সাপেক্ষে। হ্যাঁ ঠিক ছিল, ঠিক ছিল, আমি এখানে ঠিকই লিখছিলাম। তাহলে পানি বের করবো অ্যাসিডের সাপেক্ষে, নিচে 3 উপরে 7। এখানে পানির পরিমাণ হলো 21 লিটার, সরি, অ্যাসিডের পরিমাণ হলো 21 লিটার, অ্যাসিড হলো 21 লিটার, তাই না? তাহলে গুণ হবে 21, 3 দ্বারা 21 কে ভাগ করলে 7, 7 7 49। আগে ছিল, আগে ছিল পানি 9 লিটার, এখন হচ্ছে পানি 49 লিটার, তাহলে 40 লিটার মিশানো হয়েছে, তাহলে এই 40 হলো অ্যান্সার। এটাই হলো অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। ভাইরে যেই লাউ সেই কদু, আপনি বের করেন 10 ভাগের 3 ভাগ গুণ, গুণ হবে 30, 9 লিটার। আপনি এইভাবে বের করতে চাচ্ছেন, করেন, অসুবিধা কোথায়? করেন, একই কথা তো, একই কথা না? একই কথা, এই যে 9 লিটার বের করছে আর বিয়োগ করে 9 লিটার বের করছে, অনেক ভাবেই করা যায়, সব ভাবেই করতে হবে। এই 21 অ্যাসিডের পরিমাণ না, ঠিক আছে, তো অ্যাসিডের পরিমাণের সাপেক্ষে তো বের করতেছি, অ্যাসিডের পরিমাণের সাপেক্ষে তো পানি বের করতেছি, তাই না? অ্যাসিডের পরিমাণের সাপেক্ষে পানি বের করতেছি তো, এই জন্য তো অ্যাসিড 21 অ্যাসিডের পরিমাণই হবে, এখানে তো আর পানির পরিমাণ হবে না। যেমন এই অঙ্কে তামার পরিমাণের সাপেক্ষে কি স্বর্ণের পরিমাণ বের করছি, এই যে 15, এটা কি তামার পরিমাণ, এই যে তামার পরিমাণ 15, সেটা গুণ করছি, এটাও সেটাই করছি। হ্যাঁ, দুটো ম্যাথই সেম, কোনো পার্থক্য নাই। এগুলো এখন নিজেরা করবেন, এগুলো নিজেরা করবেন, এটা নিজেরা করবেন। আচ্ছা, এই যে এখানে অনুপাত দেওয়া আছে, অনুপাত কিন্তু এখানে অনুপাত কি, এই যে 40% কে দেখেন, চিনি যদি 40% হয় তাহলে পানি হবে 60%, 40% অনুপাত 60%, এটা অনুপাত করলে কত হয় দেখেন, 2:3। তার মানে এখানে আসলে এই চিনি অনুপাত পানি সমান 2:3। পরেরটাতে বলছে চিনির পরিমাণ, কি পরিমাণ চিনি মেশালে চিনির পরিমাণ, পরেরটাতে চিনি অনুপাত পানি, 50% চিনি 50% পানি, তার মানে 50:50, মানে 1:1 হবে। এই যে দুইটা অনুপাত দেওয়া আছে, অনুপাত করে নিবেন, বাকিটুকু নিজেরা করবেন, বাকিটুকু নিজেরা করবেন। কেন এটা করে দিব, কেন বলেন, কেন করে দিব? আমি তো অর্ধেক করে দিলাম, এই যে অনুপাত দিয়ে শিখাইছি আমি, এই যে এখানে অনুপাত হচ্ছে 2 3, আর এখানে অনুপাত হচ্ছে 1 1। এখন আপনি করেন, পরীক্ষার হলে তো আর আমি করে দিব না। হোমওয়ার্ক, একজন বলছেন আগেরটাতে তো 30 লিটারের বেশি হয়ে গেল না। হাই হাই, বলেন কি, 30 লিটারের বেশি হয়ে গেল কেন? সর্বনাশ হয়ে গেছে না ভাই? আপনার কাছে ছিল 30 লিটার, আপনি যদি কিছু পানি মেশান তো বেশি হবে না? আপনার কাছে এখানে 30 লিটার পরিমাণ কি ধরেন মিশ্রণ আছে, এখানে কিছু পানি মেশালেন, তো পানি মেশানোর পর এটা কি 30 লিটার থাকবে? বলেন, 30 লিটার থাকবে? থাকবে তো, থাকবে কি বলেন? মিতু বলেন, থাকবে? এখানে কিছু পানি মেশালেন, 30 লিটার থাকবে নাকি কমে যাবে? অবশ্যই কি হবে, কমে যাবে না, নাকি বেশি হবে? বেশি হবে, এটাই স্বাভাবিক। ভাই, এখানে চিনি যদি হয় 40%, পানি কত হবে? এই 100 থেকে 40 বাদ দেন, কত হয়? 60%। পার্সেন্ট মানে তো 100-র সাথে তুলনা করছে, তাই না? এই জন্য 100 থেকে 40 বাদ দিয়ে 60 হয়েছে। আমি যেগুলো করাচ্ছি এগুলো প্র্যাকটিস করেন বেশি বেশি। প্রথমটা নিবেন। আচ্ছা চলেন আমরা এবার অনুপাত শেষ, আজকের ক্লাস করি। আজকে আমরা মুনাফা এবং বাস্তব সংখ্যা করবো। প্রথমে মুনাফা করব, এরপরে বাস্তব সংখ্যা করব। বাস্তব সংখ্যার খুব বেশি টাইপ করব না, প্রথমে মুনাফার একটু সূত্রগুলো দেখে নেই। প্রথমে সরল মুনাফা করব, তারপর যৌগিক মুনাফা, তারপরে বাস্তব সংখ্যা। সরল মুনাফার আমরা একটা সূত্র জানি, আই ইকুয়াল পি এন আর ভাগ 100। আমরা এই সূত্রটা জানি, তাই না সবাই? আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব, এই সূত্র দিয়ে অঙ্ক করব। তো যে এই সূত্রটা জানবে, যে এই সূত্র জানবে সে তো এইসব অঙ্ক পারবে। এখানে আই হলো কি, সুদ বা মুনাফা। ভাই সুদ আর মুনাফা কিন্তু একই জিনিস। পি কি, আসল।
বা মূলধন, আসল বা মূলধন। এন হলো সময় বা বছর, আর হলো মুনাফার হার। দুইটা অনুপাত যদি নতুন করে মিশানো হয় এসব আসবে না। ভাই আমি যা করেছি তাই করেন, আমি যা করেছি তাই করেন। আজকে দেখলাম আমাকে একজন মেন্টর, যে মেন্টর আমাকে মানে মেসেজ করছে যে দূরত্ব, লাভ, তারপরে হচ্ছে বয়স নির্ণয়, এইসব অঙ্ক করবে না স্টুডেন্টরা। অবশ্যই করবে, কেন করবে না? আমি কি আপনাকে বলবো যে করিয়েন না? আপনি করেন, পুরো ম্যাথ লেকচার বুক করে ফেলেন যদি সময় থাকে। আমি অবশ্যই কখনো আপনাদেরকে বাধা দেব না, আমি কখনোই বাধা দেব না। P2 এর পুরো ম্যাথ লেকচার বুক করে ফেলেন, কোনো অসুবিধা নাই যদি সময় পান। এখন আপনি সবই খেতে চাচ্ছেন, ভাই এটা কি সম্ভব? আপনি কনজিউম করতে পারবেন? পারবেন তো না। তাহলে আমি যা করাচ্ছি তাই করেন। আর যদি মনে হয় আমার উপর ভরসা পাচ্ছেন না, আমি যা করাচ্ছি এখান থেকে আসবে না, বাইরে থেকে আসতে পারে, তাহলে আপনি সব করবেন, তাহলে আপনি সব করবেন, সবই করেন, শুধু ম্যাথই করেন, অন্য বিষয় পড়ার দরকার নেই, শুধু ম্যাথই করবেন তখন। আপনাদেরকে তাও বেশি পড়াচ্ছি, 48 এর 50% পড়াইছি, 48 এর 50% পড়াইছি, এতগুলো পড়াই নাই। 48 এ, 48 এ এতগুলো পড়ে না। আপনাদের যা ম্যাথ করাচ্ছে ভাই, 48 আমি সর্বশেষ 7টা ক্লাস নিয়েছি, মাত্র 7টা। আপনাদের সেখানে 16টা ক্লাস হবে। তারপরে যদি আপনাদের মনে সন্দেহ থাকে, এটাই তো বলি আমি, যে লোভ সামলাইতে হবে। এই অল্প সময় আপনার মনে হবে আমি সব পড়ি, কিন্তু পড়তে তো পারবেন না। তাহলে আপনি পিটিওতে ভর্তি হয়েছেন, তাহলে পিটিওকে বিশ্বাস করেন, পিটিও যা দিচ্ছে তাই করেন, ওইটাই তো আপনি নিতে পারবেন না। এখন আপনি বলতেছেন যে আমাকে প্রাচীন যুগ ভালো করে পড়ায় নাই, মধ্যযুগ ভালো করে পড়ায় নাই। হ্যাঁ, আমাকে এগুলো কেন পড়াইলো না? আমি এগুলো তো পরীক্ষা আসতে পারে, যদিও সিলেবাসে নাই, তাও পিটিও পড়াইছে, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, তো আমি সূত্রগুলো বাংলায় লিখে রাখছি, সূত্রগুলো বাংলায় লিখে রাখছি। এই যে মুনাফা আয় সমান, এই যে আসল গুণন সময় গুণন হার, PNR ভাগ 100, এটা সূত্র। এখন সবসময় তো মুনাফা বের করতে বলবে না, আসল বের করতে বলতে পারে। যখন আসল বের করতে বলবে, পি সমান কি হবে? এই যে আই গুণন 100 ভাগ NR। যদি সময় বের করতে বলে এন, কি হবে? আই গুণন 100 ভাগ PR। যদি হার বের করতে বলে, মুনাফার হার, এই যে আই গুণন 100 নিচে PN। ভালো করে খেয়াল করেন, শুধু মুনাফা নির্ণয়ের সূত্রটা একটু ভিন্ন, বাকিগুলো প্রায় সেম। উপরে আই গুণন 100 এটা ফিক্সড, আই গুণন 100 ফিক্সড, তাই না? আই ইন্টু 100 এটা ফিক্সড, শুধু নিচে চেঞ্জ হচ্ছে। পি নির্ণয় করব, এই যে PNR, তিনটা জিনিসই PNR। পি নির্ণয় করব, তাহলে এনআর নিচে, এন নির্ণয় করব PR নিচে, আর নির্ণয় করব PN নিচে। সূত্রগুলো মনে থাকবে আশা করি, সূত্রগুলো মনে থাকবে। তাহলে চলেন আমরা এখন অঙ্ক করি। প্রথমে আমরা মুনাফা বের করব, মানে মুনাফা মানে কিন্তু সুদ। আরে যে সুদ আসল, সুদ আসল মানে কি? সুদের সাথে আসল যোগ করলে যাহা হয় তাহাই হইল সুদাসল, তাহাই হলো কি সুদাসল। অনেকে সুদাসল বোঝে না। আমি যা লিখছি তাই, নিচে 100 হবে, নিচে 100 হবে। ক্লাস শেষে স্লাইড দিয়ে দিব, তখন নোট করিয়ে। চলেন এখন অঙ্ক করি। 6% হারে, এটা মুনাফার হার, 2 বছরে সময়, এটা হলো এন, 10,000 টাকার, এটা হলো পি। সুদ কত? আমাদের সূত্র কি? যে মুনাফা সমান আসল গুণন সময় গুণন হার ভাগ 100। আপনার বাংলা সূত্র মনে থাকবে না আমি জানি, ইংরেজি সূত্র মনে রাখেন। আই সমান এই যে PNR ভাগ 100। এখন মান বসাই দেন। পি কত? 10,000। এন কত? 2। আর কত?
6/100, এখানকার দুইটা শূন্য এখানকার দুইটা শূন্য কেটে দেন, কত হয়? 6 দুগুণে 12, 1200। এটা হইলো অ্যান্সার। 1200। সুদ কত? 1200। তো এই যে পরীক্ষার হলে এই সূত্র লেখার দরকার নাই, সূত্র থাকবে মাথায়, শুধু হিসাবটুকু লিখবেন খাতায়, মানে প্রশ্ন লিখবেন আর কি, এটা মাথায় থাকবে, এটা লেখার দরকার নাই। আপনি তো জানেন পি আর এন ভাগ 100, তাহলে পি কত, আর কত, এন কত লিখবেন, নিচে 100 লিখবেন, বাস এইটুকুই। ওকে, ইংলিশ লেটার গুলোর নাম কি? এই যে এটার নাম হচ্ছে পি, যদিও পি না, এটার উচ্চারণ একটু ভিন্ন, এটার নাম হচ্ছে এন, এটার নাম হচ্ছে আর, এটার নাম হলো পি, এটার নাম হলো এন, এটার নাম হলো আর। এটাকে বলা হয় আসল, এটাকে বলা হয় সময়, এটাকে বলা হয় মুনাফার হার। তাহলে এটা আপনারা করেন। ম্যাথ একটু করান স্যার, টাইম কম, ম্যাথ একটু মানে কম করাবো? ও আচ্ছা, কমই করাচ্ছি, সমস্যা নাই, এটা আপনারা করেন। শতকরা বার্ষিক 5 টাকা হারে 500 টাকা 3 বছরের মুনাফা কত? এই যে শতকরা বার্ষিক 5 টাকা হারে, এটাই হলো মুনাফার হার, আর এর মান 500 টাকার, এটাই হলো প্রিন্সিপাল বা পি, মানে এটা হলো রেট, এটা হলো প্রিন্সিপাল বা পি, আসল। ও আচ্ছা, এগুলোর নাম কি? ও আচ্ছা, এটা হচ্ছে রেট থেকে আর, প্রিন্সিপাল থেকে পি। টাইমের জায়গায় টি না লেখে বাংলাদেশে এন লেখে আর কি, এন লেখে, এইটাই, আর কিছু না। তাহলে এটা কি হবে? সূত্র লিখবেন না, জাস্ট খালি মাথায় সূত্র থাকবে মাথায়, এইভাবে লিখবেন। আই সমান পি আর এন, পি হইলো 500, আর হইলো 5, এন হইলো 3/100, এখানকার দুইটা শূন্য এখানকার দুইটা শূন্য কাটা, তাহলে কত হয়? 75 টাকা। তাহলে মুনাফা হলো 75 টাকা। আচ্ছা, এই অঙ্কে যদি বলতো মুনাফা আসল কত, তাহলে কি হইতো বলেন তো? মুনাফা আসল কত, যে মুনাফা আসল চাইতো, রাইট, এই মুনাফার সাথে আসলটা যোগ করে দিবেন, তখন হয়তো 575। সেম ভাবে আগের অঙ্কটাও, যদি এখানে বলতো সুদ আসল কত, যদি বলতো সুদ আসল কত, তাহলে এই যে আসল কত 10,000, এর সাথে 1200 যোগ করে দিতেন, তাহলে 11,200 হইতো, সুদ আসলে 11,200 হইতো। সহজ আছে। ওকে, এবার আমরা মুনাফার হার নির্ণয় করব। সূত্রটা কি? আর সমান উপরে আই গুণন 100, এটা থাকবে, তাহলে এখানে আর লিখে ফেলছে, থাকে আর কি পিএন, তাহলে এখানে পিএন। চলেন আমরা অঙ্ক করি। শতকরা বার্ষিক কত হার সুদে, যে কত হার সুদে আর বের করতে হবে, 60,000 টাকার, এটা হলো আসল, 5 বছরে, এটা হলো সময়, সুদ, মুনাফা, এটা হলো আয়, 6,000 টাকা হবে। তাহলে আর এর সূত্রটা কি? যদি এখানে আমি বাংলায় সূত্র লিখে রাখছি, বাংলায় ক্লাস 5-এ করছিলেন, ইংরেজিতে লেখেন, আর সমান উপরে হবে আই গুণন 100, নিচে আসল গুণন সময়, মানে পিএন। লেখেন আসল এই আই কত, আই হলো 6,000 গুণন 100, এটা থাকবেই, পি কত 60,000 গুণন এন হলো 5, এইখানকার 4টা শূন্য, এইখানকার 4টা শূন্য কেটে দেন, 6 দ্বারা 60 কে ভাগ করলে হবে 10, 5 দ্বারা 10 কে ভাগ করলে হবে 2, তাহার মানে 2%। আচ্ছা, এবার দেখেন, এবার তো এক ঝামেলা লাগাই ফেলছে। কি ঝামেলা করছে? বলছে শতকরা বার্ষিক কত হার সুদ আছে, মুনাফার হার বের করবো, তাই না? মুনাফার হার বের করতে হবে। আচ্ছা, মুনাফার হার বের করতে হবে, 5 বছরে এন দেওয়া আছে 5, বলছে সুদ,
সুদ আসলের 5/1 হবে। ভালো করে খেয়াল করেন, গত ক্লাসে বলছিলাম, শতকরা ক্লাসে, যাহার সাথে এর থাকবে তাহাই নিচেরটা ধরবেন। যাহার সাথে এর থাকবে তাহাই নিচেরটা ধরবেন। তাহলে এখানে বলছে সুদ, সুদ আসলের, কার এর? সুদ আসল এর। তার মানে সুদ আসল নিচেরটা হবে। সুদ আসল কত? 5। তাহলে উপরেরটা কি? উপরেরটা হবে এই যে বলছে সুদ, সুদ আসলের 5/1 হবে। মানে সুদ আসল যত হবে তার 5 ভাগ করে 1 ভাগ হবে সুদ। তাহলে সুদ কত হবে? 1 হবে। আচ্ছা, এটা যদি সুদ আসল 5 হয়, আচ্ছা সুলতান মাহমুদ, এটার কোনো ব্যাখ্যা আছে? স্টুডেন্ট যেহেতু এটা বলছে n সমান 5 কেন লিখি? হ্যাঁ, এটা টাইম সমান টি লেখা উচিত। টাইম সমান টি লেখা উচিত, তাই না? ইন্ডিয়ান বইগুলো টাইম সমান টি লেখে। আপনার প্রশ্নের উত্তর দেয়, ইন্ডিয়ান বইগুলো টাইম সমান টি লেখে, বাংলাদেশে এন লেখে। তাই বলে কি বাংলাদেশের বইগুলো ভুল? না, আসলে এন মানে হচ্ছে এখানে যদিও বছর, আসলে এটা কতবার সে সুদ নেয়, কতবার সুদ নেয় সেটা, এই জন্য এটা এন দ্বারা প্রকাশ করা। আমরা যে কোনো সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি না? যে ধরি সে প্রেম করেছে এন সংখ্যক, ধরি সে বিয়ে করেছে এন সংখ্যক। হ্যাঁ, নাম্বার অফ ইয়ার্স ঠিক আছে, কিন্তু আমি একটু পরে আপনাদের দেখাবো যে আসলে এই 5 বছর এটা হচ্ছে কতবার সুদ নিচ্ছে, তার আসলের উপর কতবার সুদ নিচ্ছে। এটা নাম্বার অফ ইয়ার্স, এটা ঠিক আছে, ওটাও ঠিক আছে, নাম্বার অফ ইয়ার্স থেকে এন আসছে, কিন্তু এই যে কতবার সুদ নেয় আমি একটু পর আবার দেখাবো আপনাদের। দেখো অঙ্কটাকে শেষ করি। আপনার স্টুডেন্ট তো ব্রিলিয়ান্ট, এই ধরনের প্রশ্ন করছে। যে কোনো স্টুডেন্ট যখন এই ধরনের প্রশ্ন করবে তার মানে তার জানার আগ্রহ আছে, তার মানে তার জানার আগ্রহ আছে, তাকে যত পারবেন শেখাবেন। তাহলে সুদ আসল যদি 5 হয়, সুদ যদি 1 হয়, এই সুদ আসলের মধ্যে কি কি আছে? এখানে সুদ আর আসল আছে না? সুদ এবং আসল আছে কিনা সুদ আসলের মধ্যে? আছে তো? এর মধ্যে সুদ এবং আসল আছে তো? অবশ্যই আছে। এখন এখানে আবার বলছে সুদ 1 টাকা, তার মানে এই সুদ আসলের মধ্যে সুদ কত টাকা? সুদ 1 টাকা আছে, তাহলে আসল কত? তাহলে আসল কত বলেন তো? আসল 4 টাকা। আসল পি সমান 4 টাকা, সুদ আই সমান 1 টাকা, সময় এন সমান 5 বছর। তাহলে এবার আর বের করেন, আর সমান আই গুণন 100 ভাগ পি এন। আই কত? আই হচ্ছে 1 গুণন 100, পি কত? 4, এন কত? 5, এন হলো 5। তাহলে ভাগ করেন, 4 দ্বারা 100 কে ভাগ করলে হবে 25, 5 দ্বারা 25 কে ভাগ করলে হবে 5, মানে 5%। এটাই হলো অ্যান্সার। তাহলে সুদের হার কত? 5%। দেখেন এই অঙ্কগুলো আপনারা অন্যভাবে করছেন। কিভাবে? ধরে নিয়েছেন সুদ আসলে এক্স, তারপর লিখছেন সুদ মানে ভগ্নাংশ নিয়ে আসছেন। আমি কি বলছি যে এই ধরনের ভগ্নাংশ থাকলে আমরা ভগ্নাংশকে ভগ্নাংশ রাখবো না, ওকে পূর্ণ অংশ করে ফেলবো। এই দেখেন এখানে সব পূর্ণ অংশ হয়ে গেছে, এখানে আর কোনো ভগ্নাংশ নাই। এই ধরনের অঙ্ক আরো প্র্যাকটিস করবো। এই যে বলছে সরল সুদের হার শতকরা কত হইলে, মানে মুনাফার হার বের করতে হবে। যে কোনো মূলধন, আসলে আমরা জানি না, আসল কত আমরা জানি না। 8 বছরে এন দেওয়া আছে, সুদে আসলে 3 গুণ হবে। তার মানে আসল কত জানি না, আসল কিছু একটা ধরে নিব, 8 বছর পরে সেই আসলটা 3 গুণ হয়ে যাবে। সেটা কিসে? সুদে আসলে 3 গুণ হবে। আচ্ছা আসল কত ধরবো বলেন তো? আসল কত ধরবো? 100? কেন 100 ধরবো? আমি 1 টাকা ধরি। 1 টাকা কি সংখ্যা না? 1 টাকা ধরি, 1 টাকা ধরলে অসুবিধা আছে? 1 টাকা ধরলে আমার হিসাব সহজ হবে।
আসল যদি 1 টাকা হয় 3 বছর পরে গিয়ে এই টাকাটা 3 গুণ হবে, তখন সেটা কি সুদ আসল? সুদ আসল 3 গুণ হয়, সুদ আসল কত হবে? সুদ আসল 3 টাকা হবে না? এটা আসলে 1 টাকা, এটা ধরে নেই তুমি। আসলে 1 টাকা, সুদ আসল তাহলে 3 টাকা। তাহলে সুদ আসলের মধ্যে সুদ এবং আসল দুটাই আছে, সুদ আসলের মধ্যে সুদ এবং আসল দুটাই আছে, কিন্তু এখানে আসল তো 1 টাকা, আসল আবার 1 টাকা, সুদ আসল, সুদ আসলের মধ্যে আসল 1 টাকা, তাহলে বাকি 2 টাকা কি? বাকি 2 টাকা হলো সুদ, সুদ হলো 2 টাকা। তাহলে আসল 1 টাকা, সুদ আসল 3 টাকা, সুদ 2 টাকা, সময় 8 বছর, মুনাফার হার আর সমান আমরা জানি আই গুণন 100 ভাগ পি এন। আই কত? আই হলো 2 গুণন 100, পি কত? 1, এন কত? 8, 2 দ্বারা 8 কে ভাগ করেন 4, 4 দ্বারা 100 কে ভাগ করেন 25, 25%। সুদ আসল 3 কিভাবে? এই যে 3 গুণ বলছে, এই 1-এর সাথে 3 গুণ করছি, 1-এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 ও কে 3। এই যে মূলধন বা আসল ধরছি 1 টাকা, আসলে 1 টাকা হলে তাহলে সুদ আসল 3 গুণ হবে, মানে আসলে 3 গুণ, এই জন্য 3 আর 1 গুণ করছি, 3 আর 1 গুণ করলে কি 3 হয়? হ্যাঁ 3 হয়, এই জন্য সুদ আসল 3 টাকা। সুদ 2 কিভাবে বের করলেন? পি 1 টাকা ধরে নিছি, মিম, পি 1 টাকা ধরে নিছি, আপনি অন্য কিছু ধরতে পারেন, আপনি এক্স ধরতে পারেন, আসলে এক্স ধরতে পারেন, তখন সুদ আসল হবে 3x। তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিলে তখন হবে সুদ 2x, 2x। আপনি এক্স ধরতে পারেন, এক ধরছি, হিসাব সহজ হয়ে গেছে, এক ধরাতে হিসাব একদম সহজ হয়ে গেছে। এটা 8, 8, ইহা 8। আসল 100 টাকা কেন? আসল যে কোনো কিছু ধরতে পারেন, অসুবিধা নাই। এবার আমরা আসল নির্ণয় করব। আসল নির্ণয়ের সূত্র কি? উপরে আই গুণন 100, নিচে আর এন, এটাই সূত্র। চলেন অঙ্ক করি। বার্ষিক 15% মুনাফা, 15% মুনাফা, মুনাফার হার দেওয়া আছে। কোন ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পর এন দেওয়া আছে, 1 বছর 1680 টাকা মুনাফা দেওয়া হয়, আই দেওয়া আছে 1680। কত টাকা ধার নেওয়া হয়েছিল, মানে কত টাকা দিয়েছিল, মানে আসল কত টাকা ছিল? তাহলে এই যে সূত্রের মধ্যে মান বসাই দেন, আই হইল 1680 গুণন 100, এন হইল 1, আর হইল 15। এখন হিসাব করেন। ভুল করে ভাববেন কেন? দেখবেন অঙ্কের মধ্যে প্রশ্নের মধ্যে বাকি অঙ্কগুলো বাংলায় আছে নাকি ইংরেজি আছে, আর বাংলায় 4 আর ইংরেজি 8-এর মধ্যে পার্থক্য আছে, পার্থক্যটা একটু ভালো করে খেয়াল করি। এটা হিসাব করলে যা হবে তাহাই হইল কি আসল। বার্ষিক 10% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে 200 টাকা সুদ পাওয়া যাবে? বের করেন। এটা হলো মুনাফার হার, এটা হলো এন, এই যে এটা 4, কেন 4? দেখেন এটা 4, হ্যাঁ, আর এই 8টা দেখেন, 8-এর মধ্যে উপরেরটা ছোট, নিচের উপরের বৃত্তটা ছোট, নিচের বৃত্তটা বড়। 4-এর মধ্যে কি এরকম? 4-এরটা একটু বৃত্ত দুটোই একটু বড় বড়, দুইটাই বড় বড়। আর তাছাড়া এগুলো তো বাংলায় আছে, এগুলো বাংলায়। এটা হলো আই। আগেরটার অ্যান্সার হিসাব করে বের করেন, আমি জানি না এটার অ্যান্সার, আমি জানি না, হিসাব করেন, হিসাব করে বের করেন, আমি এটার অ্যান্সার জানি না। তাহলে এটা আই, সরি কি বের করবো? এটা কত টাকা বিনিয়োগ করলে আসল বের করবো। পি সমান কি? উপরে আই গুণন 100, নিচে আর এন। তাহলে আই কত? আই দেওয়া আছে 200 গুণন 100, আর হচ্ছে 10, এন হলো 4। এই শূন্য শূন্য কাটা, 4 দ্বারা 20 কে ভাগ করলে হবে 5, 5 আর 100 গুণ করলে 500।
এটা অ্যান্সার। সময় নির্ণয় করব। এখন এগুলো আপনারা পারবেন না বলেন তো, এই অঙ্কগুলো এখন পারবেন না। এখন শুধু সূত্র, এখানে এন এন বের করতে বলছে, এন বের করবেন। এন বের করতে বলছে যে আই গুণন 100 নিচে পি আর, মান বসাই দিয়ে এখন অঙ্ক করবেন। এখানে আমাকে আর করে দেওয়ার আছে? পার্সেন্ট কই যাবে ভাই? পার্সেন্টের জন্য আমি 100 লিখছি ভাই। পার্সেন্ট কই যাবে? পার্সেন্টের হিসাবই নাই এখানে, শুধু 10 নেবেন। পার্সেন্টের জন্য উপরে একটা 100 আছে, এই 100 পার্সেন্টের জন্য আসছে, আর কোনো কারণে না। সূত্র যেভাবে লিখছি এইভাবে লিখে শুধু অঙ্ক করবেন। পার্সেন্ট কই? পার্সেন্ট উঠাও। এই 100, এই যে এই 100 আসছে এই পার্সেন্টের কারণে, আর কোনো কারণে না। তাহলে এটা নিজেরা করবেন, এগুলো নিজেরা করবেন। এই অঙ্কটা করে দেই। সুদের হার শতকরা 5 টাকা হলে মুনাফার হার দেওয়া আছে কত বছরে সময় বের? বলছে সুদ, সুদ আসলে 5 ভাগের 1 ভাগ। এই অঙ্কটা একটু আগে করছি। সুদ আসল তাহলে ধরবো 5, কারণ যার সাথে এর থাকবে সেই দিছে। তাহলে সুদ 1, সুদ আসল 5, সুদ যদি 1 হয় তাহলে আসল 4, আসল 4, সুদ 1, মুনাফার হার 5। তাহলে বছর বের করতে বলছে। এই যে আই গুণন 100 নিচে পি আর। আচ্ছা, আগের সূত্র ভুল করছি নাকি? পি আর, হ্যাঁ ঠিক আছে। আই হইলো কত? 1 গুণন 100, পি হইলো 4, আর হইলো কত? 5, 20%। 4 দ্বারা 100 কে ভাগ করলে হবে, সরি 20% না, 5%। 4 দ্বারা 100 কে ভাগ করলে হবে 25। পুরাই বাংলিশ হয়ে গেছে তো। 25, 5 দ্বারা 25 কে ভাগ করলে হবে 5, তাহলে 5%। এটা হলো অ্যান্সার। ও 5% না, 5 বছর, 5 বছর। এটা হলো অ্যান্সার। সহজ আছে না? সহজ আছে না? হ্যাঁ সহজ। ঠিক আছে। হ্যাঁ, সুদ আসল তো 5ই, সুদ আসল 5, তো সুদ আসল 5 লিখছি। সুদ 1 টাকা, আসল 4 টাকা, সময় হলো 5 বছর। এই যে এন হলো 5, এন হলো 5, সরি এন না, এই মুনাফার হার হলো 5, মুনাফার হার 5। চক্রবৃদ্ধি মুনাফা, এর থেকে কঠিন অঙ্ক আছে সুদ আসলের? বলেন, এর থেকে কঠিন অঙ্ক আছে? নাই তো। 100 ধরলে সহজ লাগে, তাহলে 100 ধরে করবেন। নাজরিন 100 ধরে করবেন, অসুবিধা নেই। চলেন আমরা এবার 8:51 বাজে না, চক্রবৃদ্ধি মুনাফা করার আগে আমরা একটু ব্রেক নিব। আরে এত সহজ আসবে কি, মানে এর থেকে সহজ আরো আসবে, আমি কঠিন কঠিন ম্যাথ করাচ্ছি। এগুলাই আসবে, আসলে এর থেকে কঠিন অঙ্ক, এর থেকে কঠিন অঙ্ক আসবে না, ওগুলো ব্যাংকে আসে মাঝে মধ্যে। এখন বাজে 8:51, আমরা 9:05 ফিরবো। আজকে 10টার আগে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। 9:05 ফিরবো। হ্যাঁ, হ্যাঁ ওটা সূত্রের 100, ওটা উপরেই থাকবে। কিন্তু মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে আবার নিচে, সবসময় 100 না, মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে আবার নিচে। ও বেশি লেট হয়ে গেছে না? ওকে, আমরা এবার কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ করব।
তো আসলে এতক্ষণ ধরে করছিলাম আমরা সরল মুনাফা, এতক্ষণ ধরে করছিলাম সরল মুনাফা, এখন করবো চক্রবৃদ্ধি মুনাফা। আসলে এই দুইটা মুনাফার মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে সুবিধা হবে। ধরেন আপনি 100 টাকা ব্যাংকে রাখছেন, প্রতি বছর 10% মুনাফা দিবে। হ্যাঁ, 5 বছর পরে দেখেন 100 টাকা মুনাফা রাখলে প্রতি বছর 10% মুনাফা, পরের বছর 10% মুনাফা, কত টাকার উপর? ওই 100 টাকার উপরে। তারপরের বছর ওই 100 টাকার উপরেই 10% মুনাফা, মানে প্রতি বছর ওই 100 টাকার উপর 10% করে মুনাফা দিবে। এটা হলো সরল মুনাফা। এটা হলো কি মুনাফা? সরল মুনাফা। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় আপনি 100 টাকা ব্যাংকে রাখলেন, 10% মুনাফায়, 10% চক্রবৃদ্ধি মুনাফায়, তাহলে প্রথম বছরে এই 100 টাকার উপর মুনাফা পাবেন 10 টাকা। পরের বছরে 100 টাকা আর এই যে মুনাফা যে 10 টাকা পাইছেন, দুইটা যোগ করে কত হবে? 110, তার 10%, তার 10% মুনাফা পাবেন। তার মানে কি? চক্রবৃদ্ধি মুনাফা হইলো মুনাফার উপর মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা হইলো মুনাফার উপর মুনাফা, কিন্তু সরল মুনাফায় মুনাফার উপর কোনো মুনাফা নাই। ওই যে আসল, সেটার উপরেই মুনাফা দেয়, আসলের উপরেই মুনাফা, আসলের উপরেই মুনাফা দেয়। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় মুনাফার উপর মুনাফা, মুনাফার উপর মুনাফা, মুনাফার উপর মুনাফা। হ্যাঁ, সুদের সুদ। এটা সূত্রটা একটু ভিন্ন, আমরা সূত্র দিয়ে অঙ্ক করবো না, সূত্র ছাড়াই অঙ্ক করব। তো আপনারা হচ্ছে ক্ষুদ্র ঋণের সাথে জড়িত কেউ আছেন এখানে? ক্ষুদ্র ঋণের সাথে জড়িত কেউ আছেন কিনা? ধরেন এই যে গ্রামীণ ব্যাংক, তারপর হচ্ছে এই যে আশা, হ্যাঁ, বুড়ো বাংলা, এই ধরনের ক্ষুদ্র ঋণের ঋণ ইয়া থেকে আপনারা ঋণ নিছেন কিনা, এরকম কেউ আছেন কিনা? বা আপনার আশেপাশে তো কেউ আছে এরকম, তো জানেন। ওরা যে সুদ নেয় সেটা চক্রবৃদ্ধি হারের থেকেও বেশি সুদ নেয়। আমার কথাটা বুঝতে পারেন নাই? ওরা এই যে ক্ষুদ্র ঋণ, ধরেন গ্রামীণ ব্যাংক বা এই যে ক্ষুদ্র ঋণ যারা দেয়, এরা যে সুদ নেয় এটা চক্রবৃদ্ধির তুলনায় বেশি সুদ নেয়। কিভাবে? ধরেন আপনি 10,000 টাকা সুদ নিলেন। কত টাকা? 10,000 টাকা লোন নিলেন, লোন গ্রামীণ ব্যাংক থেকে, গ্রামীণ ব্যাংক থেকে 10,000 টাকা থেকে লোন নিলেন। গ্রামীণ ব্যাংক শর্ত দিল 10% মুনাফা নেবেন, ধর 10% মুনাফা নেবে, ধরে নেন 10% মুনাফা নেবে। ভালো করে চিন্তা করেন, মানে কি? মানে 1 বছর পরে গিয়ে টোটাল টাকার উপর 10% মুনাফা দিবে। এই টাকাটা আপনার কাছে 1 বছর থাকবে, তারপরে আপনাকে, তারপর হচ্ছে আপনি 10% মুনাফা দিবেন। কিন্তু এরা কি করে বলেন তো? এরা হচ্ছে আজকে টাকা দিল, পরের সপ্তাহে এসে ধরেন 500 টাকা নিয়ে গেল, তারপরের সপ্তাহে ধরেন আরো 500 টাকা নিল, তারপরের সপ্তাহে আরো 500 টাকা নিল। চিন্তা করতেছেন তাহলে কি দাঁড়াইলো? সুলতান 1 লাখ টাকা নিয়ে 1,20,000 টাকা দিচ্ছেন না? 1 বছর পর, 1 বছর পরে কি 1,20,000 দিচ্ছেন নাকি মাসে মাসে দিচ্ছেন? যদি 1 বছর পরে 1,20,000 দেন তাহলে 20% সুদ দিছে, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি যদি মাসে মাসে টাকা দেন তাহলে আপনার কাছে 20% সুদ নেয় নাই, প্রায় 60-70% সুদ নিছে। টাকা দেওয়ার সময় প্রথম মাসেরটা নিয়ে নেন। তাহলে চিন্তা করেন, এই যে 500 টাকা আপনার কাছে থাকলো 7 দিন, কিন্তু এই 500 টাকার উপর সুদ নিছে 1 বছরের। থাকলো 7 দিন, সুদ নিল 1 বছরের। এই 500 টাকা আপনার কাছে থাকলো 14 দিন, কিন্তু সুদ নিল 1 বছরের। এই 500 টাকা থাকলো আপনার কাছে 21 দিন, সুদ নিল 1 বছরের। আসলে সুদটা 10% না, এই সুদের হারটা 70-80% পর্যন্ত চলে যায়। মাসে মাসে কিস্তি দিচ্ছেন তাহলে আপনার 20% সুদ না, মাসে 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 কিস্তি দিলে আপনার সুদের হার, ধরেন আপনি 1 লাখ টাকা নিচ্ছেন, আপনি 1 লাখ টাকা নিচ্ছেন না, 1 লাখ টাকা নিচ্ছেন, আপনি যদি বছর শেষে 1,20,000 টাকা দিতেন তাহলে ঠিক আছে, হ্যাঁ, আপনার 20% সুদ নিছে। কিন্তু আপনি 1 লাখ টাকা নেওয়ার নেওয়ার 1 মাস পরেই আপনার কাছে টাকা ছিল কত? 90,000 টাকা ছিল, 90,000 টাকা ছিল, 90,000। ওই যে 10,000 টাকা ব্যাংক নিয়ে গেছে, কিন্তু 10,000 টাকার কিন্তু সুদ 1 বছরের নিচে।
থাকলো আপনার কাছে 1 মাস, এই টাকাটা 1 মাস আপনার কাছে থাকলো, কিন্তু সুদ নিছে 1 বছরে গেছে। সরকারের দায়ভার নাই এখানে, সর্বনাশ, সরকারই তো এখন এটা। এটা নিয়ে কথা বললে তো ঝামেলা। আমি যেটা বলছি এটা নিয়ে যদি এখন কেউ যদি আবার এই ইয়া করে ছেড়ে দেয় যে গ্রামীণ ব্যাংক নিয়ে লাবু স্যার এই কথা বলছে, গ্রামীণ ব্যাংক হচ্ছে শোষণ করতেছে, এই করতেছে, সেই করতেছে, এগুলা যদি বলে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, আমার চাকরি যাবে, দেশে থাকাও কঠিন হয়ে যাবে। আচ্ছা যাই হোক, চলেন আমরা অঙ্ক করি। চেষ্টা করবেন কখনো এইসব ক্ষুদ্র ঋণে না জড়ানোর। হ্যাঁ, এগুলো হচ্ছে খুবই মারাত্মক। মানে এরা গরিবদের কিভাবে শোষণ করে, মানে চিন্তার বাইরে। এটা কখনোই, এটা তো সাধারণ মানুষ বোঝে না। সাধারণ মানুষ চিন্তা করে আমি 10,000 টাকা নিছি, আমি সপ্তাহে সপ্তাহে টাকা দিব, অল্প অল্প করে টাকা দিব, তাহলে আমার কি হবে? 10,000 টাকা নিয়ে অল্প অল্প করে টাকা দিচ্ছি, আমার আরাম হচ্ছে। কিন্তু ভাই সাধারণ মানুষ তো বুঝতেছে না, তোর কাছ থেকে টাকা শোষণ করে নিচ্ছে। এটা তো সাধারণ জনগণ বুঝবে না, শুধু সাধারণ জনগণ না ভাই, একটা অনার্স পাস করার মানুষ এই জিনিসটা জানে না। একটা অনার্স পাস করার মানুষও জানে না যে 10% সুদ নিচ্ছে, আসলে 10% না, এটা যে 50-60% হয়ে যাচ্ছে। একটা অনার্স মাস্টার্স পাস করা ছেলে মেয়েও অনেকে জানে না, অনেকেই জানে না। কেন বিরোধিতা করা যাবে না? করেন, বিরোধিতা করেন। শর্ত দেওয়া যায়, শর্ত দেওয়া যায় যে আপনি 10% সুদ নিবেন, 10% সুদ নেবেন, সেটা 1 বছর পরে গিয়ে একবারে টাকা নেবেন, 1 বছর পরে গিয়ে টাকা নেবেন। হ্যাঁ, এটা করতে পারে যে সুদের হারটা ধরেন 10,000 টাকা নিছে, সুদে ধরেন 10,000 টাকার 1,000 টাকা সুদ হয়। এই সুদের টাকাটা সে যদি চায় সপ্তাহে সপ্তাহে নিতে, কিন্তু আসলে হাত দিতে পারবে না। সুদের টাকাটা সপ্তাহে সপ্তাহে নিতে পারে, সুদের টাকা সপ্তাহে সপ্তাহে নিল, ঠিক আছে, সুদের টাকাটা সপ্তাহে সপ্তাহে নিক, সমস্যা নাই, কিন্তু আসলে হাত দিতে পারবে না, আসলে কোনো হাত নাই, আসল যেমন আছে তেমনই থাকবে। আচ্ছা ঠিক আছে, চক্রবৃদ্ধি মূলধন, মানে চক্রবৃদ্ধি মূলধন মানে আসল, হ্যাঁ, বের করার সূত্র হলো এইটা। চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র হলো এইটা। এখানে পি মূলধন বা আসল, এইটা হচ্ছে ব্যাংকের ক্লাসে করাই অবশ্য, ওরা কিভাবে ওটা সূত্র আছে আলাদা। এটা হলো মূলধন নির্ণয় সূত্র, পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n। আর হলো মুনাফার হার, এন হলো সময়। এটা কিন্তু মূলধন, মুনাফা না। এই মূলধন থেকে যখন, এই যে চক্রবৃদ্ধি মূলধন মানে এটা মূলধন, মানে এখানে কিন্তু মুনাফা আসল দুটাই আছে, এখানে কিন্তু মুনাফা এবং আসল দুটাই। এই সূত্র দ্বারা এখানে যদিও বলছে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন বলতে সেখানে মুনাফা এবং আসল দুটাই থাকবে। হ্যাঁ, তো এটাই তো। তো আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব না, এই সূত্র দিয়ে অঙ্ক করব না, আমরা একটু ভিন্ন ভাবে করবো। চলেন চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করি। এই যে 10% মুনাফায় 8,000 টাকা, এটা হলো মুনাফার হার, 8,000 টাকা এটা হলো মূলধন, 3 বছরে এটা হলো এন। চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে সূত্র অনুযায়ী যদি করি ভাই, চক্রবৃদ্ধি মূলধন এটাই সি, এটাই সি, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, ক্লাস 8-এ পড়ছিলেন না, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, আর কিছু না। তো সূত্রটা হইলো পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n। এখন যদি মান বসাই দেন, পি হলো 8,000 গুণন 1 + r হলো 10/100 টু দি পাওয়ার n, n হলো 3, তাহলে 8,000 ইন্টু, এটা যদি যোগ করি উপরে হবে 110, নিচে 100 পাওয়ার 3। দেখেন পাওয়ার 3 মানে কি, এটা 3 বার গুণ আছে না, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, 8,000 গুণন এই যে 110/100 গুণন 110/100 গুণন 110/100। এটা হিসাব করলে আপনারা চক্রবৃদ্ধি মূলধন পাবেন, এটা হিসাব করলে চক্রবৃদ্ধি মূলধন পাবেন। এখন আমি চাচ্ছি এই সূত্র দিয়ে অঙ্ক না করার, শেষের লাইনটা যদি করেন সুবিধা হয় না? একদম শেষের লাইনটা লিখে ফেলবেন প্রথমেই। দেখেন আমি দেখাচ্ছি, আমরা সূত্র ছাড়া যদি মূলধন বের করতে চাই তাহলে কি করব? আসল যেটা থাকবে, যে আসল 8,000 না, এই 8,000 লিখবো, গুণন
মুনাফার হার 10%, তাহলে উপরে 110, নিচে 100, উপরে 110, নিচে 100, এই যে 10%, এই জন্য 100 সাথে 10 যোগ করে উপরে লিখছি, নিচে 100। কয়বার লিখবো? বছর কয়বার আছে? এই যে 3 বছর, তাহলে 3বার লিখতে হবে। যে একবার লিখছি, আরো 2বার লিখতে হবে। 110/100 গুণন 110/100। তাহলে আমার এই সূত্র দিয়ে দরকার নাই, আমরা শুধু এটা লিখে হিসাব করব। হিসাব করলে যা হবে তাই অ্যান্সার। যেমন এখানকার হচ্ছে এটা এটা হিসাব করলে কত হয় একটু দেখি তো। এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এখানকার দুইটা শূন্য, এখানকার দুইটা শূন্য কাটা, তাহলে এটা হচ্ছে 8 × 11^3, এটাই অ্যান্সার। পরীক্ষায় যদি আসে অপশনে এইভাবেই থাকবে, পরীক্ষায় আসলে অপশনে এইভাবেই থাকবে, কারণ এটা ক্যালকুলেটর ছাড়া হিসাব করা টাফ। ক্যালকুলেটর ছাড়া হিসাব করা খুবই টাফ। চলেন আমরা তাহলে এটা করি। এই যে 10% মুনাফায় 3,000 টাকা জমা রাখেন, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? তাহলে আমরা বের করি। এই যে 3,000 গুণন 10% মুনাফা, তাহলে 110/100। কয় বছর? 1 বছরে, তাহলে একবারই হবে, আর হবে না। এখন হিসাব করেন, এখানকার দুইটা শূন্য আর এখানকার দুইটা শূন্য যদি কাটা দেই, তাহলে কত হয়? 3×11=33, 33 দিয়ে আর দুইটা শূন্য। এটা হলো চক্রবৃদ্ধি মূলধন, মানে এখানে মুনাফার আসল আছে, এখানে মুনাফা এবং আসল দুটাই আছে। এটা হলো চক্রবৃদ্ধি মূলধন। যদি চক্রবৃদ্ধি মুনাফা বলে, তাহলে মুনাফা বললে এই 3300 থেকে আসলটা বাদ দিতে হবে, 3,000 বাদ দিতে হবে, তাহলে হবে 300। এটা হলো মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা এটা, মূলধন হলো 3300। হ্যাঁ, সূত্র থেকে লিখলাম। সূত্র থেকে, এখন সূত্র তো আমাদের প্রয়োগ নাই, আমরা সূত্র দিয়ে করতে গেলে ঝামেলা হবে, হিসেব লম্বা হবে। এখানে বলছে কোন শহরে বর্তমান, এটা লাগবে না, বাদ। আচ্ছা করে দেই, এটা আসবে না, তারপরে করি, চলে। কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটি জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1025 জন, 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? জনসংখ্যা বৃদ্ধি পায় চক্রবৃদ্ধি হারে, জনসংখ্যা বৃদ্ধি পায় চক্রবৃদ্ধি হারে, তাহলে এটা চক্রবৃদ্ধি হারের সূত্র দিয়েই করতে হবে। তাহলে জনসংখ্যা হলো 64 লক্ষ, এই যে 64 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 64 লক্ষ। এটার সাথে বৃদ্ধির হার কত? প্রতি 1025 জন, 1025 জন। দেখেন, এটা মুনাফার হার মানে প্রতি 100-10, প্রতি 100-10, এই জন্য নিচে 100 উপরে 110 লিখছি। এটা কিন্তু প্রতি 100-তে না, বলছে প্রতি 1000-এ। প্রতি 1000-এ বলছে, নিচে 1000, উপরে 1025। কয়বার লিখবো? 2 বছর, তাহলে 2বার লিখবো। 1000, 1025, এটা হিসাব করলে যা আসবে তাই হবে জনসংখ্যা। এখানে 1000 কেন লিখছি? কারণ প্রশ্ন বলে দিচ্ছে প্রতি 1000, এখানে জনসংখ্যা বৃদ্ধির হার পার্সেন্টে নাই, পার্সেন্টে থাকলে আমরা 100 100 100 করে করতাম, পার্সেন্টে যেহেতু নাই, তাহলে এটা এইভাবে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, মুনাফা নির্ণয় আমরা করে ফেলছি, মুনাফা নির্ণয় আমরা করে ফেলছি। এই যে মূলধন বের করে বিয়োগ করে দিবেন, জাস্ট এইটুকু। এই যে 10,000, 10,000, 10,000 না হয় বেশি হয়ে গেছে নাকি? 10,000, ঠিক আছে। উপরে 110, নিচে 100, 2 বছর যেহেতু 2বার লিখবো, 110/100। এখানকার দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটা, এখানকার দুইটা শূন্য, এখানকার দুইটা শূন্য কাটা, 11 গুণ করলে 121, আর দুইটা শূন্য, 12,100। এটা হলো মূলধন। তাহলে মুনাফা কত? এই 12,100 থেকে 10,000 বাদ দেন, বাদ দিলে হবে 2,100, এটা হলো মুনাফা। তো এগুলা হচ্ছে আপনারা নিজেরা করবেন, যেটা হোমওয়ার্ক, নিজেরা প্র্যাকটিস করবেন। এবার আংশিক বছরের মূলধন বা মুনাফা নির্ণয়। এখানেই 200 কেন হইলো? কোথায় 200 লিখছি?
কই 200 লিখছি, কোথাও 200 লিখি না, আরে এগুলো 100, 100 লিখতে গিয়ে 200 হয়ে গেছে, 100, এগুলো 100, 100 দ্রুত লিখতে গিয়ে 2 হয়ে গেছে। ধরেন আপনি ব্যাংক থেকে লোন নিলেন 10,000 টাকা। কত টাকা? আচ্ছা ধরেন 1,000 টাকা, 1,000 টাকা। ব্যাংক শর্ত দিল মুনাফা দিবে 10%। তার মানে 1 বছর পরে আপনি মুনাফা কত পাবেন বলেন তো? 1 বছর পর মুনাফা কত পাবেন? 1 বছর পর মুনাফা কত পাবেন? আরে কঠিন না, সহজ আছে। কত টাকা মুনাফা পাবেন? 100 টাকা মুনাফা পাবেন, তাই না? 100 টাকা মুনাফা পাবেন 1 বছর পরে, 100 টাকা মুনাফা পাবেন। 10 টাকা না, 100 টাকা। 1,000 টাকার 10% 100 হয়। 1,000 টাকার 10% 100 হয়। এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কাটা দিলে 100 হয়। তাহলে 100 টাকা মুনাফা দিবে। ব্যাংক থেকে যদি লোন নেন 1,000 টাকা, তাহলে ব্যাংকে আপনি কি করবেন? এটা লোন নিছেন, তাহলে 100 টাকা মুনাফা দিতে হবে। 100 টাকা মুনাফা দিতে হবে বছর শেষে। সেম কাজটা যদি আপনি ব্যাংকে টাকা রাখলেন, 1,000, শর্ত হলো মুনাফা, আপনাকে ব্যাংক মুনাফা দিবে 10%। ব্যাংক মুনাফা দিবে 10%। তাহলে 1 বছর পর কত টাকা মুনাফা দিবে ব্যাংক? 1 বছর পর কত টাকা মুনাফা দিবে ব্যাংক? ওই 100 টাকায় মুনাফা দিবে, ওই 100 টাকায় মুনাফা দিবে, তাই না? এখন আপনি যদি 6 মাস পর গিয়ে বলেন, 6 মাস পর গিয়ে বললেন আমাকে মুনাফা দেন, মুনাফার টাকাটা দেন, মুনাফার টাকা দেন, কত টাকা দিবে বলেন তো? কত টাকা দিবে? 50 টাকা দিবে আপনাকে, 50 টাকা দিবে, 100 টাকা দিবে না। কয় টাকা দিবে? 50 টাকা দিবে। ওরা হিসাব করবে যে 6 মাস পর আসছে, তাহলে 50 টাকা 2 ভাগ করে দিব, 6 মাস 6 মাস 2 ভাগ, মানে ও 100 টাকাই দিবে। ব্যাংক কিন্তু 100 টাকাই দিবে আপনাকে। ধরেন আপনি 3 মাস পরে গেলেন, 3 মাস পর, 3 মাস পরে গিয়ে বললেন আমাকে মুনাফার টাকাটা দেন। 3 মাস পরে গিয়ে তানিয়া আফরোজ বলছে কেন? ব্যাংক কি বোকা? 6 মাস পরে যায় আপনি 100 টাকা দিলেন, 100 টাকা নেবেন, আবার 6 মাস পরে 100 টাকা, তাহলে বছরে 200 টাকা হয়ে যাবে। ব্যাংক আপনাকে 200 টাকা মুনাফা দিবেন? ব্যাংক তো 200 টাকা মুনাফা দিবেন আপনাকে। ব্যাংক চালাক আছে, আপনারা বোকা। কারণ আপনাদের এই 100 টাকা ও সপ্তাহ সপ্তাহ গিয়ে নিচ্ছে। এই বোকা আমি বাংলা জনগণ করতে পারে, কিন্তু ব্যাংক তো এই বোকামি করবে না। ব্যাংকে টাকা রাখলে সে কি করবে? 6 মাস পর পর গেলে 50 টাকা দিবে, 6 মাস পর 50 টাকা, আবার 6 মাস পর 50 টাকা, মানে বছর শেষে ওই 100 টাকাই দিবে। যদি 3 মাস পর পর যান তাহলে সে 25 টাকা দিবে। 3 মাস পর গিয়ে যদি মুনাফা চান 25 টাকা দিবে। কেন দিবে? বলবে, এইভাবে বলবে যে 3 মাস পর 25 টাকা, আবার 3 মাস পর 25 টাকা, আবার 3 মাস পর 25 টাকা, আবার 3 মাস পর 25 টাকা, মানে বছরে 4 বার নিবে, 4 25 100 টাকা। ব্যাংক ওই হিসাব করেই দিবে, ব্যাংক হিসাব করেই দিবে। মানে আপনি যেভাবে ব্যাংকের কাছ থেকে টাকা নেন না কেন, ও হিসাব করে 100 টাকার বেশি দিবে না। কিন্তু আপনি আপনার কাছে যদি মুনাফা পায়, সে সপ্তাহ সপ্তাহ এসে নিয়ে যাচ্ছে 100 টাকা করে, সপ্তাহ সপ্তাহ এসে নিয়ে যাচ্ছে, তাহলে চিন্তা করতে পারতেছেন কত চালাকি করে। আচ্ছা এখন আসেন, তার মানে আপনি যখন 10% মুনাফা 6 মাস পরে নিচ্ছেন, মুনাফার টাকাটা অর্ধেক হয়ে যাচ্ছে না? মানে মুনাফার টাকা তখন 5% হয়ে যাচ্ছে কিনা? মুনাফার টাকাটা কি অর্ধেক হয়ে যাচ্ছে, 5% হয়ে যাচ্ছে কিনা? কারণ 6 মাস পরে গেলে আপনাকে 50 টাকা দিচ্ছে, তখন তো 10%, 6 মাস পরে গিয়ে আপনাকে 10% হিসাবে দিচ্ছে না, 5% নিয়ে 5% দিচ্ছে, রাইট? তো এইটুকু বুঝতে পারলে তাহলে এই অঙ্ক বুঝতে পারবেন। দেখেন তাহলে 6%, এই যে হার সুদে, কথাটার অর্থ হইলো 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা, 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। কিন্তু আপনি যদি 6 মাস পরে যান, আপনাকে সুদ দিবে তখন 3 টাকা। 6 মাস পরে গেলে সুদ দিবে 3 টাকা, তার মানে সুদের হার হয়ে যাবে অর্ধেক, 3% হয়ে যাবে। 6 মাস পরে গেলে, বছরে কয়বার নিচ্ছেন? 2 বার, তাহলে সুদের হারটা 2 ভাগ করে দিবে, 2 ভাগ করে দিবে 3%। এবং আগে বছর শেষে একবার নিতেন, একবার নিতেন,
কিন্তু 6 মাস পর পর নিলে 2 বার নিবেন, এই জন্য 2 দ্বারা ভাগ। 6 মাস পর পর গেলে 2 বার নিবেন, এই জন্য 2 দ্বারা ভাগ। তাহলে চলেন আমরা একটা অঙ্ক করি, যেমন এই অঙ্কটা, বার্ষিক 6% হার সুদে, মানে কথা হলো বার্ষিক 6% হার মানে বছর শেষে 6 টাকা সুদ দেবে 100 টাকার উপর। ষান্মাসিক চক্রবৃদ্ধিতে, কিন্তু ষান্মাসিক মানে 6 মাস পর পর 2000 টাকা সঞ্চয় হিসেবে জমা রাখা হইলে বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে? দেখেন, মুনাফার হার 6%, যখনই ষান্মাসিকে চলে গেছে, ষান্মাসিকে চলে গেছে মানে মুনাফার হার কি হয়ে গেছে? আর 6% নাই, মুনাফার হার হয়ে গেছে 3%। তাহলে এই 2000 টাকার উপর মুনাফা 3%, মানে 103/100। এইটা কয়বার নিবে? 3% করে কয়বার নিবে? 2 বার নিবে না? 2 বার। এই যে বছরে 2 বার, বছর শেষে বছরে কয়বার? 2 বার। তাহলে এখানে 2 বার গুণ হবে 103/100। এই যে এইটুকুই, আর কিছু না। এটা হিসাব করলে অ্যান্সার পেয়ে যাবে, এটা হিসাব করলে অ্যান্সার পেয়ে যাবেন। শুধু এইটুকুই, যখনই ষান্মাসিক বলবে তখন মুনাফার হারটা হয়ে যাবে অর্ধেক, সময় হয়ে যাবে 2 গুণ, কারণ বছরে 2 বার নিবে, এই জন্য 2 গুণ। আবার আমি এই অঙ্ক বলবো না, আমি আরেকটা অঙ্কে যাই। চলেন আমরা এই অঙ্কটা করি। এখানে বলছে 10% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হইল, যদি যৌগিক মুনাফা অর্ধ বছরে হিসাব করা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? অর্ধ বছর মানে 6 মাস পর পর হিসেব করবে। 6 মাস পর পর যখন হিসাব করবে, মুনাফার হার আর 10% দিবে না, মুনাফার হার হয়ে যাবে 10%, 20% দিবে না, 10% হয়ে যাবে। মুনাফার হার হয়ে যাবে অর্ধেক, মানে 10% হয়ে যাবে, 6 মাস পর পর যাবে। এবার দেখেন সময় কত? 2 বছর না? এনটা 2 বছর না? দেখেন, বছরে একবার করে নিত, 2 বছরে 2 বার নিত, 2 বছরে 2 বার মুনাফা নিত। এখন বছরে 2 বার নেয়, বছরে 2 বার, 1 বছরে 2 বার নেয়, তাহলে 2 বছরে কয়বার নিবে? 2 বছরে কয়বার নিবে? 4 বার। তাহলে এন এর মান হবে 4, তাহলে এন এর মান হবে 4, এখানে এন এর মান 4। এখানে 2 বছর, তাহলে 2 এর সাথে 2 গুণ হয়েছে, কারণ কি বছরে 2 বার নিচ্ছে, এই জন্য 2 গুণ হয়েছে 4। আর মূলধন তো 10,000 আছে, তাহলে এখানে হবে এই 10,000 গুণন, এখন মুনাফার হার 10%, 110/100 কয়বার হবে? যে এর মান 4 আছে, 4 বার, গুণন 110/100। এটা একটা বিশেষ পরীক্ষা আসছিল, 110/100 গুণন 110/100, এটা 43 BCS আসছিল। এই 5% না তো, হাই হাই, আর 5% কেন হবে? 10% হবে। 5% কেন, 10% হবে। বছরে 2 বার নিছে ভাই, অর্ধ বছরে মানে কি 6 মাস পর পর না? তো 6 মাস পর পর যদি কেউ মুনাফা নেয়, 6 মাস পর পর যদি কেউ মুনাফা নেয়, তাহলে বছরে কয়বার হয়? 2 বার হয় না? 6 মাস পর পর নিলে বছরে 2 বার, তাহলে বছরে 2 বার হলে 4, 2 বছরে কয়বার হবে? বছরে 2 বার হলে 4, 2 বছরে কয়বার হবে? 4 বার হবে না? 1 বছরে 2 বার সুদ নিচ্ছে, 2 বছরে 4 বার, তাহলে এন এর মান 4। এন মানে হচ্ছে সময়, মানে বছর না, এন মানে হচ্ছে কতবার মুনাফা নিচ্ছে, এই জন্য এটা এন দ্বারা প্রকাশ করা হয়। এন মানে হচ্ছে কতবার মুনাফা নিচ্ছে, 2 বছরে 4 বার মুনাফা নেবে, এই জন্য এন এর মান 4। এখন হিসাব করেন, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা, সবগুলো শূন্য কাটা যাবে মনে হয়। এখানে 11 টু দি পাওয়ার 4 হবে, এটা অ্যান্সার। এবং অপশনে এটাই ছিল, 43 BCS অপশনটা এইভাবেই ছিল, এইভাবেই ছিল, 11 টু দি পাওয়ার 4, এটাই অপশনে ছিল। হ্যাঁ, 1 বছরে কয়বার নিচ্ছে সেটা দিয়ে ভাগ করবেন, তাই বলে টোটাল সময় দিয়ে না, কিন্তু 1 বছরে কয়বার নিচ্ছে সেটা ভাগ হবে। 3 মাসের কথা বললে, এই যে ধরেন 3 মাসের কথা বলছেন, এই জন্য আমি নিয়ে আসছি। ব্যাংকে টাকা জমা রাখা লস প্রজেক্ট না? অবশ্যই লস প্রজেক্ট। আপনি বিনিয়োগ করবেন, ব্যাংকে কেন টাকা রাখবেন? ব্যাংকে টাকা রাখা তো লস। বিনিয়োগ করেন, বিনিয়োগ করেন।
আপনি খুঁজে বের করেন, ইউটিউবে সার্চ দেন। আবার বিনিয়োগ করতে গিয়ে মূলধন আবার হারাইয়েন না, দেখে শুনে বিনিয়োগ করেন। আচ্ছা, এটা 7% না, এটা 7%, এটা হবে 8। যৌগিক মুনাফা বলতে আমি প্রথমে বললাম না, মুনাফার উপর মুনাফা। আচ্ছা, এবার চলেন এটা এটা করি, এটা করলে আশা করি সবার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। শতকরা 8%, শতকরা বার্ষিক 8% হার মুনাফা, মুনাফার হার 8%। সুদের ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক মানে 3 মাস পর পর। কয় মাস পর পর? 3 মাস পর পর। 3 মাস পর পর। আচ্ছা, 3 মাস পর পর যদি কেউ সুদ নেয়, 3 মাস পর পর যদি কেউ সুদ নেয়, বছরে কয়বার সুদ নিবে? বছরে কয়বার সুদ নিবে? 4 বার। 4 বার। তাহলে মুনাফার হারটা 4 দ্বারা ভাগ করবে। এই যে 8 কে 4 দ্বারা ভাগ করেন, 3 দ্বারা ভাগ না কিন্তু। 3 মাস পর পর মানেই 3 দ্বারা ভাগ না। 3 মাস পর পর মুনাফা নিচ্ছেন, 3 মাস পর পর মুনাফা নিচ্ছেন। তাহলে বছরে কয়বার মুনাফা নেবেন? 4 বার মুনাফা নেবেন। তাহলে 4 দ্বারা ভাগ, তাহলে মুনাফার হার হবে 2%। এন এখানে বছর শেষে হিসাব করছে, 1 বছর শেষে। তাহলে 1 বছর শেষে, 1 বছরে কয়বার মুনাফা নেবে? 4 বার, তাহলে এন এর মান 4। যদি বলতো 2 বছর, যদি এখানে 2 বছর থাকতো যে 2 বছর শেষে, তাহলে এর মান হতো 4 দুগুণে 8। এবার বুঝতে পারছেন তো? তাহলে এখানে এন এর মান হলো 4। এবার মূলধন বের করেন, মূলধন বের করেন। এই 500 টাকার উপর 2% হারে মুনাফা 4 বার, 102 ভাগ 100, 102 ভাগ 100, 102 ভাগ 100, 102 ভাগ 100, এটা হিসাব করলে যা হবে তাই অ্যান্সার। হাই রে, আমি তো পাগল হয়ে যাব। এন মানে হচ্ছে, এন এন শব্দটার অর্থ কি? এন মানে হচ্ছে বছরে কতবার সুদ নেয়। এন মানে হচ্ছে বছরে কতবার সুদ নেয়, এন এর মান হচ্ছে এইটাই। এন মানে হচ্ছে বছরে কতবার সুদ নেয়। এখন বলেন তো, 3 মাস পর পর সুদ নিলে বছরে কয়বার সুদ নেয়? 3 মাস পর পর সুদ নিলে বছরে কয়বার সুদ নেয়? 4 বার। তাহলে এন হচ্ছে 4, মুনাফার হারকে ওই 4 দ্বারাই ভাগ করতে হবে। স্যামফোনি বলছেন 102 কিভাবে পেলাম, সর্বনাশ করে ফেলছেন। আপনি এতক্ষণ কই ছিলেন? আমি এই যে এখান থেকে শুরু করছি, এই যে এখান থেকে, এই যে এখান থেকে শুরু করছি, যে এই যে উপরে 110 কিভাবে আসলো। আপনার প্রশ্ন করা উচিত ছিল এইখানে, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? শুধু 4 দিয়ে ভাগ দিবেন কেন? 4 দিয়ে ভাগ দিবেন কারণ ব্যাংক আপনার আমাদের মতো বোকা না। ব্যাংক আমাদের মতো বোকা না। কারণ হচ্ছে আপনাকে বছর শেষে মুনাফা দিবে 8 টাকা, 8 টাকা। এখন আপনি 3 মাস পর গেছেন, 3 মাস পর, 3 মাস পর পর মুনাফা নেবেন। এখন 3 মাস পর পর কি 8 টাকা করে মুনাফা দিবে বলেন তো? 3 মাস পর পর কি 8 টাকা করে মুনাফা দিবে? 3 মাস পর গেছেন, আবার 3 মাস পর যাবেন, আবার 3 মাস পর যাবেন, আবার 3 মাস পর যাবেন। এখন বলেন তো, 3 মাস পর গেলে আপনাকে কত টাকা মুনাফা দিবে? এখানে যদি 8 টাকা দেয়, এখানেও 8 টাকা দেয়, এখানেও 8 টাকা দেয়, এখানেও 8 টাকা দেয়, তাহলে তো 32 টাকা মুনাফা দিয়ে ফেলবে। ব্যাংক তো এত বোকা না। ব্যাংক কি করবে? ব্যাংক দিবে এখানে 2 টাকা, এখানে 2 টাকা দিবে, আবার 3 মাস পর 2 টাকা, আবার 3 মাস পর 2 টাকা। ওরা হিসাব করে দেখছে টোটাল 8 টাকা হবে। বছর শেষে গেলে 8 টাকা হবে, 3 মাস পর পর গেলে ওই 8 টাকাই হবে। এই জন্য ওরা দেখতেছে বছরে কয়বার নিবে মুনাফা, বছরে 3 বার নিবে মুনাফা। যেহেতু বছরে 3 বার মুনাফা নেবে, সরি বছরে 4 বার মুনাফা নেবে, এই জন্য মুনাফাটাকে 4 দ্বারা ভাগ করে 3 মাস পর পর 2 টাকা করে দিচ্ছে। এবার বুঝতে পারছেন? হ্যাঁ, আগের ম্যাথে 2 বছর ছিল, যে ম্যাথে 2 বছর ছিল, 2 বছর। এখানে 2 বছর ছিল। বছরে বছরে 2 বার করে নেয়, বছরে 2 বার করে নেয়, বছরে কয়বার নেয়? 2 বার। বছরে যদি 2 বার নেয়, তাহলে 2 বছরে কয়বার নেবে?
2 বছরে 4 বার নিবে, 4 বার, এই জন্য n এর মান 4। ওকে, আচ্ছা সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এটা আমি করে দিব না, এটা আপনারা করবেন, এটা আপনারা করবেন। এই যে এটা, এই যে এই অঙ্কে বলছে সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। ভাই সরল মুনাফা বের করা শিখাইছি, চক্রবৃদ্ধি মুনাফা বের করা শিখাইছি, সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফা বের করে বিয়োগ করবে, বের করে এই দুটা বিয়োগ করবে, বিয়োগ করলে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই যে এটা সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফা বের করবেন, বের করে কি করবেন, বিয়োগ করবেন, বিয়োগ করলে উত্তর পেয়ে যাবেন। পার্থক্য মানে বিয়োগ বলছে, আর কিছুই না। তাহলে এগুলো আপনারা নিজেরা করবেন, এগুলো হোমওয়ার্ক, প্র্যাকটিস হয়ে যাবে, এগুলো হচ্ছে হোমওয়ার্ক। ওকে, তো চলেন এবার আমরা বাস্তব সংখ্যা করি। বাস্তব সংখ্যা বেশি সময় লাগবে না, বাস্তব সংখ্যা আমি খুব বেশি টাইপ করাবো না। রাইসা, রাইসা আর মিতু, আপনারা যে সূত্রের কথা বলছেন ভাই, সূত্র আমি জানি, সূত্র আমি জানি, সূত্র আমি পড়াবো না, সূত্র তো আমি প্রথমে বাদ দিয়ে দিছি, সূত্র আমি তো প্রথমেই বাদ দিয়ে দিছি। বেসিকটা বোঝার চেষ্টা করেন, বেসিকের মধ্যে মজা আছে। আপনি সূত্র মুখস্থ করে অঙ্ক করতে চাচ্ছেন, বেসিকটা বোঝেন, অঙ্কের স্বাদটা বুঝতে পারবেন। হ্যাঁ, ইম্পর্টেন্ট গুলোই করবো। তো বাস্তব সংখ্যার প্রকার ভেদটা একটু আমাদের জানা দরকার না? বাস্তব সংখ্যা গুরুত্বপূর্ণ, সব না আমি যা করাবো তাই, দেখেন এখানে খুব বেশি আমি করাই নাই। বাস্তব সংখ্যার প্রকার ভেদটা দেখেন, বাস্তব সংখ্যা এটাকে বড় হাতের 8 দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, বাস্তব সংখ্যা মানে কি, যত সংখ্যা লেখা যায় চোখে দেখেন সবই বাস্তব। তো এই বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করছে, দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যেগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায়, পি বাই কিউ আকারে লেখা যায়। অমূলদ সংখ্যা যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় না, যেমন √2, এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না, √2 এর মান 1 পয়েন্ট সামথিং, এটা ভগ্নাংশ আকারে লেখা যায় না। √3, √5, √7, √6, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। পাই অমূলদ সংখ্যা, এগুলো কি সংখ্যা, অমূলদ সংখ্যা, এগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায় না। মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায়, যেমন ধরেন 2, 3, এগুলো মূলদ সংখ্যা। এই যে 1/2, -2, -3, 5, হ্যাঁ, এই 1.23, এগুলো সবই হচ্ছে মূলদ সংখ্যা। এরপর মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, আর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ তো আপনারা জানেনই, এই যে আমি লিখছি যে 1/2 এটা ভগ্নাংশ, এই যে 1.23 এগুলো ভগ্নাংশ, আর বাকি সব পূর্ণ সংখ্যা। পূর্ণ মানে কোনো দশমিক নাই, পূর্ণ মানে কোনো দশমিক নাই। ধরেন 2, 3, 0, -2, -3, ধনাত্মক ঋণাত্মক শূন্য সহ যা আছে সবই পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ কি, ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায় আবার। হ্যাঁ, একটা হচ্ছে দশমিক, আর একটা হচ্ছে সাধারণ। এই যে একটা দশমিক একটা সাধারণ, ভগ্নাংশকে দুই ভাগে, সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ যে 1/2, 2/3, হ্যাঁ, 5/7, এগুলো সাধারণ ভগ্নাংশ, বা 8/5। আর দশমিক ভগ্নাংশ তো চেনেন, 1.2, 5.3, এগুলো দশমিক ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা যেগুলো মাইনাস আছে, কারণ এই যে -5, -2, -3, -1, -100, এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর একটা হচ্ছে শূন্য, আর ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা 1, 2, 3, 4, 5, এগুলো ধনাত্মক সংখ্যা। তো এগুলোকে আবার স্বাভাবিক সংখ্যাও বলা হয়, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের এন দ্বারা প্রকাশ করা। এই দুটো একটু মনে রাখবেন, পূর্ণ সংখ্যা জেড, ধনাত্মক সংখ্যা হচ্ছে এন, পূর্ণ সংখ্যা জেড, ধনাত্মক সংখ্যা এন। শিমু, √3 মান 3.1416 না, √3 মান 3.1416, এরপর অসংখ্য সংখ্যা আছে, এটা শেষ নাই। এই যে শেষ নাই, এই জন্য এটা অমূলদ সংখ্যা। কিন্তু আপনি যেটা লিখছেন 1.23, এই যে 1.23, এটা শেষ হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে, এই জন্য এটা মূলদ।
কিন্তু রুট থ্রির মান এই যে 1 চলছে, এটা পৃথিবীর সব খাতা শেষ করে ফেলবেন, তবু রুট থ্রির মান লিখে শেষ করতে পারবেন না। এটাকে ভগ্নাংশে কিভাবে প্রকাশ করবেন? যায় না প্রকাশ করা। পৌনঃপুনিক মূলদ সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যা মূলদ সংখ্যা। তো ধনাত্মক সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, তিন ভাগে। একটা হচ্ছে এক, এক মানে একই, এ মৌলিকও না যৌগিকও না। আর হচ্ছে মৌলিক সংখ্যা, এই যে 2, 3, 5, 7, 11, এগুলো মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা হইলো 4, 6, 8, 9, 10, এগুলো যৌগিক সংখ্যা। আর হচ্ছে এক, এক মৌলিকও না যৌগিকও না। চলেন আমরা একটু মূলদ আর অমূলদ সংখ্যাটা সম্পর্কে জানি, এখান থেকে প্রশ্ন আসতে পারে। √2 সংখ্যাটা কি মূলদ না অমূলদ বলেন তো? √2 মূলদ না অমূলদ? অমূলদ সংখ্যা, কারণ এটাকে ভগ্নাংশে প্রকাশ করা যাবে না। ইহা একটি অমূলদ সংখ্যা, ইহা অমূলদ সংখ্যা। √27/48, এটা মূলদ না অমূলদ? √27/48, এটা কি মূলদ নাকি অমূলদ? চলেন এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। √27/48, দেখেন এই √3 লং 27, 3 × 6 = 48, লেখা যায় না? 27-কে 3 × 9, 48-কে 3 × 16, এই 3 আর 3 কাটা যায়, কাটা গেলে থাকে √9/16। দেখেন √9 মানে হচ্ছে 3, √16 মানে 4, এটা একটা ভগ্নাংশ। এই জন্য এটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। এটা 19 বইয়ে আছে, এই জন্য এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু √27 কিন্তু অমূলদ, এটা অমূলদ। √48, এটাও অমূলদ, এটাও অমূলদ। তাহলে দুইটা অমূলদ সংখ্যার ভাগফল যে অমূলদ হবে এটা ফিক্সড না, মূলদও হইতে পারে, তার প্রমাণ এটা। সেম ভাবে যেমন √3 এবং √12, এই দুটা গুণ করলে সেটা কি মূলদ হবে নাকি অমূলদ হবে? দেখেন √3 ইন্টু √12, এটা গুণ করলে হবে √36, তাহলে সব কি হবে? এটা 6, মূলদ সংখ্যা। এই দুটা গুণ করলে হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে দুইটা অমূলদ সংখ্যা, যে √3 এটা অমূলদ সংখ্যা, √12 অমূলদ সংখ্যা। দুইটা অমূলদ সংখ্যা গুণ করলে সব সময় যে অমূলদ হবে ব্যাপারটা এমন না, মূলদ হইতে পারে, মূলদ হইতে পারে। তবে দুইটা অমূলদ সংখ্যা যদি যোগ করেন, ধরেন √3 প্লাস √12, এটা অমূলদ হবে। দুইটা অমূলদ সংখ্যার যোগফল অমূলদ, দুইটা অমূলদ সংখ্যার বিয়োগফল অমূলদ হবে। কিন্তু গুণফল বা ভাগফল মূলদ হইতেও পারে, অমূলদও হইতে পারে। এটা নিশ্চিত, এটা হিসাব করে দেখতে হবে মূলদ হয় কিনা অমূলদ হয়। ওকে, এটা একটা অম্লজ সংখ্যা, কারণ এই যে 5 এর উপরে 1/3, হ্যাঁ, এই সংখ্যাটা একটা অম্লজ সংখ্যা। কেন? এমন কোন সংখ্যা নাই, এমন কোন পূর্ণ সংখ্যা নাই যাকে 3 বার গুণ করলে 5 হয়, এরকম সংখ্যা আছে? এমন কোন সংখ্যা কি আছে যাকে 3 বার গুণ করলে 5 হবে? নাই, এই জন্য এটা অম্লজ সংখ্যা, এই জন্য এটা অম্লজ সংখ্যা। এই যে এইটার উপরে 1/3, এটা মূলদ সংখ্যা, কারণ এটার মান হবে 2, কারণ 2-কে 3 বার গুণ করলে 8 হয়। এই দেখেন 2³ তার উপরে 1/3, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 × 1/3, এই 3 কাটা গেলে এর মান 2, এটা মূলদ সংখ্যা, এটা মূলদ। ওকে, আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে একটু জেনে রাখি। এখানে 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা দেওয়া আছে, 1 থেকে 1000 পর্যন্ত। তাহলে এগুলো কি করতে হবে বলেন? এখানে 1 থেকে 1000 পর্যন্ত সব মৌলিক সংখ্যা লেখা আছে, এই 1 থেকে 1000 মৌলিক সংখ্যাগুলো কি করতে হবে?
মৌলিক সংখ্যা মনে রাখার কোনো টেকনিক নাই। এই 1 থেকে 1000 মুখস্থ করা যাবে? মহিন মাহি ভাই, আপনি যে ছন্দ লিখছেন ভাই, এই ছন্দের এখন কোনো টাইম নাই। এই ছন্দ দিয়ে কোনো লাভ হবে না। আপনাকে মুখস্থ রাখেন না ভাই, 1 থেকে 100 মৌলিক সংখ্যা মুখস্থ রাখতে কি এমন কষ্ট হবে যতক্ষণে আপনি এই যে এই শর্ট টেকনিক মুখস্থ রাখছেন, 4 4 2 2 3 2 2 3 2 1। আপনাকে চিনতে হবে কোনটা মৌলিক সংখ্যা, ওইটা দিয়ে তো চিনতে পারবেন না। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা একদম মুখস্থ করে ফেলবেন, কোনো টেকনিক দিয়ে না, মুখস্থ করে ফেলবেন। ভাই 2 একটা মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। এখন টেকনিক আছে, 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি? 4টি। ভাই এই 4টি মৌলিক সংখ্যা মুখস্থ করে কি লাভ হবে? কোনো লাভ নাই। মুখস্থ করতে হবে কোনটা কোনটা মৌলিক সংখ্যা, দেখে যাতে চিনতে পারেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? দেখে যেন চিনতে পারেন। 1 থেকে মৌলিক সংখ্যাগুলো মুখস্থ করে ফেলবেন, 2 3 5 7, আহামরি কঠিন কিছু না। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আপনার মুখস্থ আছে। এই 100 পর্যন্ত এখানে 25টা আছে, 25টা মনে হয়। 25টা মৌলিক সংখ্যা মুখস্থ করে ফেলবেন, যে 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 59 61 67 71 73 79 83 89 97 মুখস্থ করে ফেলবেন 1 থেকে 100। তো এগুলো মুখস্থ থাকলে হবে। 200 পর্যন্ত মুখস্থ করতে পারলে আরো ভালো। 200 পর্যন্ত মুখস্থ করতে পারলে তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে যে কোনো অঙ্ক আসলে আপনারা পারবেন। চলেন আমরা কয়েকটা অঙ্ক করি। আচ্ছা, কয়েকটা অঙ্ক করার আগে সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক সংখ্যা মানে হচ্ছে দুইটি সংখ্যার, দুই বা ততোধিক সংখ্যার, দুই বা ততোধিক সংখ্যার গসাগু 1 হইলে তাহাকে কি বলে? সহমৌলিক বলে। তাহাকে সহমৌলিক সংখ্যা বলে। দুই বা ততোধিক সংখ্যার গসাগু 1। সহমৌলিক হইতে হইলে যে মৌলিক সংখ্যাই হইতে হবে ব্যাপারটা এমন না। যেমন ধরেন 10 আর 21, এই দুইটা সহমৌলিক, এই দুইটা সংখ্যা সহমৌলিক সংখ্যা। কেন? কারণ দেখেন এদের এই দুইটা সংখ্যার গসাগু 1 হবে, মানে এই দুইটা সংখ্যাকে ভাগ যায় 1 ছাড়া এমন আর কোনো সংখ্যা নাই। এই দুইটা সংখ্যাকে ভাগ যায় 1 ছাড়া আর কোনো সংখ্যা নাই, এই জন্য এই দুইটা সহমৌলিক। 3 5 এই দুইটা মৌলিক সংখ্যা, এরা আবার সহমৌলিক, কারণ এই দুইটা সংখ্যাকে ভাগ যায় 1 ছাড়া আর কোনো সংখ্যা নাই, এই জন্য এরা সহমৌলিক। এই 10 21 সহমৌলিক সংখ্যা। তার মানে সহমৌলিক মানেই যে মৌলিক হইতে হবে ব্যাপারটা এমন না। বলেন 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে বলেন? 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে? চলেন আমরা দেখি 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে। এই 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা নাই, হায় হায়, কয় কি? 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 3 5 7 11 13 17 19 23 29 31। কয়টা হইলো? 1 2 3 4 5 6 7 8 9 10টা। 10টা অ্যান্সার 10টি। অনেকে বলছেন 11টি, আমি জানি আপনারা কেন 11টি বলছেন, আপনারা 2 কাউন্ট করছেন, আপনারা 2 কাউন্ট করছেন, এখানে 2 কাউন্ট হবে না, 2 কাউন্ট হবে না, 32ও কাউন্ট করা যাবে না, তাহলে এখানে 10টি আছে। তাহলে এবার আপনারা বলেন 2 থেকে 31-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে বলো তো দেখি? 2 থেকে 31-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2 থেকে 31-এর মধ্যে মৌলিক সংখ্যা দেখি। 2 3 5 7 11
13 17 19 23 19 23 29 31 হবে না, কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা, 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 এখানেও 10টি। এখানে কয়টি মৌলিক সংখ্যা আছে? 10টি। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, বলেন 2 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? বলেন তো দেখি, 2 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? দেখি, 2 3 5 7 11 13 17 19 23 29 31, কয়টা হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে আছে 11টি। 11টি। জ্ঞানদান লেগে গেছে না? কত টাইম লাগবে বলেন, আপনার যদি মুখস্থ থাকে 1 থেকে 50 বা 60 পর্যন্ত বললে, 1 থেকে 50 বা 60 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আপনার 10 14 15টা, 14 15টা গান করতে কতক্ষণ লাগবে? চলেন আপনাদের 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 কনফিউশন ক্লিয়ার করে দেই, আপনাদের কনফিউশন ক্লিয়ার করে দেই। দেখেন, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা, সেটা হলো 1 2 3 4 5। যদি বলে 1 থেকে 5 এর মধ্যে সংখ্যা, তাহলে হবে 1 2 3 4। যদি বলে 1 এবং 5 এর মধ্যে সংখ্যা, তাহলে হবে 2 3 4। এখন দেখেন, যদি এই যে 1 থেকে 5 পর্যন্ত, এই যে 1 থেকে 5 পর্যন্ত, তার মানে 1 এবং 5 এই দুইটা কাউন্ট করতে হবে। এই যে থেকে পর্যন্ত, তাহলে 1 এবং 5 কাউন্ট করতে হবে। এই যে 1 থেকে, তাহলে 1 কাউন্ট করব, 5 এর মধ্যে, 5 না, 5 এর মধ্যে, তাহলে 5 বাদে তার আগ পর্যন্ত কি কি আছে, এই জন্য 5 বাদে কাউন্ট হয়েছে। আর যদি বলে 1 এবং 5 এর মধ্যে, মানে 1 এবং 5 এর মাঝখানে, এই দুটা বাদ দিয়ে, 1 এবং 5 বাদ দিয়ে এদের মাঝে কি কি আছে সেটা। এবার বুঝতে পারছেন যে কখন কোনটা নিব, কখন নিব না? এই যে 2 থেকে 31 পর্যন্ত, 2 থেকে মানে 2 সহ, 31 পর্যন্ত মানে 31 সহ, এই অঙ্কে বলছে 2 থেকে মানে 2 সহ, 31 এর মধ্যে, মানে 31 বাদে তার আগে যারা আছে তারাই। আর এই অঙ্কে বলছে 2 এবং 32 এর মধ্যে, তার মানে 2 বাদ দিয়ে, 32 বাদ দিয়ে এদের মাঝখানে যেসব মৌলিক সংখ্যা আছে সেগুলো। বুঝতে পারছেন? তার মানে থেকে পর্যন্ত থাকলে এইখানকার সংখ্যা কাউন্ট হবে, থেকে মধ্যে থাকলে প্রথমেরটা কাউন্ট হবে, যার সাথে থেকে থাকবে সেটা কাউন্ট হবে। একটু কথার মার প্যাচ আছে, তো আপনারা এই এক্সাম্পলটা শুধু একটু মনে রাখবেন যে 1 থেকে 5 পর্যন্ত, তাহলে 1 এবং 5 কাউন্ট হয়েছে। 1 থেকে 5 এর মধ্যে, আর 5 এর মধ্যে মানে ওই 5 বাদে তার আগের গুলো। 1 এবং 5 এর মধ্যে মানে 1 এবং 5 এর মাঝখানে, এইটুকুই, আর কিছু না। তাহলে এই ধরনের প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, আপনাদের কাজে লাগবে আশা করি। হ্যাঁ, প্রশ্নটা একটু খেয়াল রাখতে হবে। 100 এর চেয়ে বড়, 150 এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে, এটা আপনারা ওই যে চার্ট দেখে নিজেরা বের করবেন। এই যে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, তাদের সমষ্টি কত? দেখেন, 10 থেকে 60 পর্যন্ত একক স্থানীয় অঙ্ক নয় এরকম মৌলিক সংখ্যা একটা হচ্ছে 19, 29, আর কি আছে 60 এর মধ্যে 59, এই তিনটাই আছে। দেখেন, এদের একক স্থানীয় অঙ্ক নয়।
তাহলে এই তিনটা যোগ করে দেন, এই তিনটা যোগ করে দেন, যোগ করলে যা হবে তাই অ্যান্সার। ভগ্নাংশ সংক্রান্ত, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এরকম ভগ্নাংশ দিয়ে বলবে এর মধ্যে বড় ভগ্নাংশ কোনটা, এরকম ভগ্নাংশ দিয়ে বলবে বড় ভগ্নাংশ কোনটি। এই 39 মৌলিক না, 39 যৌগিক সংখ্যা। এইটা আমরা বের করব কিভাবে, দেখেন এই দুইটা যে কোনো দুইটা নিব, দুইটার মধ্যে তুলনা করবে। এই যে 5/12, 6/13। না না, আর টাইম নেব না, আর আমি 5 মিনিট নিব। এই 5 এবং 13 গুণ করলে কত হয়? 65। এই যে উপরে লিখবেন 65। 6 এবং 12 গুণ করলে কত হয়? 72। তাহলে উপরে লিখবেন 72। যেহেতু বড় ভগ্নাংশ বের করতে বলছে, দেখেন তো 65 আর 72-এর মধ্যে বড় কোনটা? 72 বড়। তাহলে এই ভগ্নাংশটা, এই দুইটার মধ্যে এই ভগ্নাংশ বড়, তাহলে এটা বাদ। 5/12 বাদ। এবার 6/13-র সাথে 11/24 হিসাব করেন। 6/13 গুণন গুণন না, 11/24, এই দুইটার মধ্যে হিসাব করেন। 11 আর 13 গুণ করলে কত হয়? 130, 143, তাই না? 143। 6 আর 24 গুণ করলে কত হয়? 6 আর 24 গুণ করলে 4 6 24, 6 2 14, 144। এখানে বড় কোনটা? বড় 6/13। এটা ছোট, তাহলে এটা বাদ, এটা বাদ। এটা আমি এটা এখানে থেকে কাটা দেই। এবার 6/13-র সাথে 3/8 হিসাব করব। এই 6/13-র সাথে 3/8 হিসাব করেন। 6 আর 8 গুণ করলে কত হয়? 48। 3 আর 13 গুণ করলে কত হয়? 39। বড় কোনটা? 48। তাহলে এই ভগ্নাংশ বড়, এটাও বাদ। তাহলে এখানকার মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ হলো 6/13। বড় হলো 6/13, সব থেকে বড়টা হলো 6/13। এবার ছোট একটা নির্ণয় করি, আরেকটা অঙ্কে দেখেন। এখানে বলছে ছোট ভগ্নাংশ নির্ণয় করতে, তাহলে এখানে আমি প্রথম দুইটা নিয়ে হিসাব করি। এই ধরেন 5/6 গুণন, না ভুল হবে না শিমু, ওই একই কথা, আপনাকে 3বার হিসাব করতেই হবে। ওই একই কথা আপনি করতে পারেন। আর হলো 12/15 হিসাব করেন। 5 আর 15 গুণ করলে 5 15 75, উপরে লিখবেন কিন্তু উপরে। 6 আর 12 গুণ করলে 6 12 72। ছোট ভগ্নাংশ বের করতে বলছে, তাহলে ছোটটা নিব, বড়টা বাদ। 5/6 বাদ। এইবার 12/15-র সাথে 11/14 হিসাব করি। তাহলে 12 আর 14 গুণ করলে কত হয় বলেন? এই গুণ করেন, আমি গুণ পারি না। 12 আর 14 গুণ করলে কত হয়? 12 12 144। 144-এর সাথে 24 যোগ করে দেন। 12 2 24, তাহলে কত হবে? 168, তাই না? 168। 11 15 গুণ করলে 150, আর 15 165। 165, এই দুটা গুণ করলে এখানকার যেহেতু ছোটটা নির্ণয় করবো, তাহলে ছোট সংখ্যা কত? 165। তাহলে এটা নিব, এটা বাদ। এই 12/15 বাদ, 12/15 বাদ। এবার আসেন 11/14-র সাথে 17/21-এর হিসাব করি। গুণ না, বারবার গুণ আসে। তাহলে 11 আর 21 গুণ করলে কত হয়? 210, আর 21 গুণ করলে 231। 14 আর 17 গুণ করলে কত হয়? এই 14 আর 17 গুণ করলে কত হয়? 238। ঠিক আছে, তাহলে 238। ছোট কোনটা? 231 ছোট, তাহলে বড় 17/21, 17/21 বাদ। তাহলে ছোট ভগ্নাংশ হইল 11/14। এটা হলো অ্যান্সার। দশমিকের গুণ, যদিও আমি বলছি জব ম্যাথ গ্রাজুয়েশন থেকে দেখে নেবেন, আমি ছোট্ট করে বলি।
দশমিকের গুণ করার জন্য শুধু সংখ্যাগুলো গুণ করবেন, 4, 2 আর 8 গুণ করেন, কত হয়? 64 হয়, তাই না? এরপর দশমিক বসাবেন, গুণফলের এখানে দশমিক বসাবেন। দেখেন এখানে দশমিকের পর একটা অঙ্ক, এখানে দশমিকের পর দুইটা অঙ্ক, এখানে দশমিকের পর দুইটা অঙ্ক, টোটাল কয়টা হইলো? 5টা হইলো না? এইখানে এমন ভাবে দশমিক বসাবেন যেন দশমিকের পর 5টা অঙ্ক থাকে। তাহলে এখানে 64 আছে, তাহলে আরো সামনে 3টা শূন্য দিয়ে 5টা 5টা বানাইয়া সামনে দশমিক দিব, এইটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। তারপরে যারা বুঝেন না, জব ম্যাথ গ্রাজুয়েশন থেকে দশমিকের হিসাব নিকাশের ক্লাসটা দেখে নেবেন, জব ম্যাথ গ্রাজুয়েশনের থেকে অঙ্কগুলো দেখে নেবেন। এটাও সেম ভাবে, এই যে দেখেন এখানে 3, 6, 18, 18 আর 7 গুণ করলে কত হয়? 18 আর 7 গুণ করলে 7 8 56, 7 অক্ষে 12, 126, তাই না? 126। এখন দশমিক বসাবেন, এখানে দশমিকের পর দুইটা, এখানে দশমিকের পর তিনটা, এখানে দশমিকের পর তিনটা, টোটাল 8টা, টোটাল 8টা। তাহলে এখানে দশমিকের পর 8টা অঙ্ক থাকতে হবে, তাহলে 8টা অঙ্ক থাকলে তাহলে সামনে আরো 5টা শূন্য দিতে হবে, বুঝছে না? 5টা, হ্যাঁ এখানে দশমিক দেন, তাহলে এটা হবে অ্যান্সার। টেলিগ্রামে জিজ্ঞাসা করবেন, একটা কোর্স আছে ফ্রি কোর্স, ওটা করবেন। থ্যাংক ইউ।